আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নির্বাচনকালীন বিশেষ আয়োজন ভোটের সমীকরণ। আপনাদের সাথে আছি আমি সুজাত মাহমুদ। দর্শক, সকাল থেকে ভোট গ্রহণ চলছে। আপনারা জানেন সারা দেশে একটি উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। সবার মধ্যে ভোট গ্রহণের একটা আলাদা একটা উচ্ছ্বাস বইছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে এর মধ্যে। আমরা সেই টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন সুজন সম্পাদক এবং নির্বাচন কমিশন সংস্কার কমিটির সাবেক প্রধান জনাব বদিউল আলম মজুমদার, একই সাথে সাংবাদিক ও বিশ্লেষক মিজানুর রহমান সবুজ। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আমাদের রাজশাহীর আমাদের বাংলা ভিশনের সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য এবং খুলনা বিভাগের বাংলা ভিশনের সহকর্মী আতিয়ার পারভেজ। স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু আপনার কাছে আসতে চাই বদিউল আলম মজুমদার, আপনার কাছে। আপনার তো দীর্ঘদিনের লড়াই সংগ্রাম আসলে নির্বাচনের সংস্কার নিয়ে। তো সম্প্রতি 5 আগস্টের পর যখন সংস্কার বিভিন্ন কমিশনগুলো হলো, তখন নির্বাচন যে কমিশন সংস্কার, এটাকে খুব জোরালো ভাবে তুলে ধরা হয়েছে। তা আপনি সেই কমিশনের প্রধান ছিলেন এবং দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তারপর পরই এটা প্রথম নির্বাচন। তা আপনি নিশ্চয়ই কাল থেকে দেখছেন এখন পর্যন্ত পরিস্থিতি বিভিন্ন জায়গায় ঘুরেছেন। সবকিছু মিলে আপনার অবজারভেশন শুনতে চাই সবার আগে। আমরা জানি যে 2008 সালে একটা নির্বাচনের মাধ্যমে গত সরকার ক্ষমতা এসেছিল, কিন্তু তারা তাদের শাসন আমলে 15-16 বছরে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এবং মানুষের ভোটাধিকার হরণ করেছে। তো এই জন্য অনেক লড়াই সংগ্রাম হয়েছে আমরা সুজনের পক্ষ থেকে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে, এবং আরো অনেক নাগরিকেই মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছে এবং অনেকে নিগ্রহের শিকার হয়েছে, অনেকে অনেক রকম মূল্য দিতে হয়েছে, আমার বাড়ি আক্রমণ হয়েছে। তো আমরা আনন্দিত যে মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। একই সাথে এই ভোটের অধিকারটাকে পরিচালিত করার জন্য আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে ভূমিকা পালন করার চেষ্টা করেছি। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি। তার সবকিছুই গৃহীত হয় নাই, তবুও যেগুলো গৃহীত হয়েছে সেগুলো ভূমিকা রাখছে। তো আমরা আনন্দিত যে মানুষ ভোট দিতে পারছে। তারা কিছু ঘটনা ঘটেছে, আমি জানি না বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিনা, কিন্তু কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি হয়েছে, কিছু কিছু জায়গায় কিছু সহিংসতা হয়েছে, কিছু কিছু জায়গায় কারচুপি হয়েছে। এগুলো নিঃসন্দেহে নিন্দনীয়, এগুলো নিঃসন্দেহে অগ্রহণযোগ্য। কিন্তু যে সার্বিকভাবে কিছু এগুলো যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা হয় তাহলে ঠিক আছে, কিন্তু এগুলো যদি ধারাবাহিকভাবে চলতে থাকে এই আগামী যেইটুকু সময় আছে, তাহলে এটা হবে দুঃখজনক। তবে যারা এই মানুষের ভোটাধিকার ফেরত আনার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছে, আমি তাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি, আমার সুজনের সহকর্মীরা। এবং একই সাথে যে আমি বলতে চাই যে হ্যাঁ, হয়তো মানুষ ভোট দিতে পারছে, এটা গুরুত্বপূর্ণ, এবং নির্বাচনটা মোটামুটি শান্তিপূর্ণ হবে, কিন্তু এই নির্বাচনটা যে জাস্ট অ্যান্ড ফেয়ার হলো কিনা সেটা নিয়ে প্রশ্ন হয়ে গিয়েছে। কারণ অনেক অভিযোগ আছে, অনেক অযোগ্য প্রার্থী যাদের দ্বৈত নাগরিকত্ব আছে কিংবা যারা ঋণ খেলাপি, তারা নির্বাচন অংশগ্রহণ করছে। তারা এই যে যদি অযোগ্য হয়ে থাকেন এবং তারা যদি নির্বাচন অংশগ্রহণ করে থাকেন, তারা যদি কেউ জয়ী হয়ে থাকেন, তাহলে যারা জয়ী হওয়ার কথা ছিল তারা অযোগ্য হলে তাহলে তারা বঞ্চিত হবে। তো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু একটা নির্বাচন অনুষ্ঠান নয়, নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং একই সাথে এটা ন্যায়ানুগ হতে হবে, ন্যায়সঙ্গত হতে হবে। তো এ নিয়ে প্রশ্ন রয়েছে, বাট তবুও আমি সবাইকে অভিনন্দন জানাই। এবং আমি যখন ভোট দিতে গিয়েছি, তো বহু ব্যক্তি আমাকে ধন্যবাদ দিয়েছে এবং আমার সাথে ছবি তুলেছে। আমি অবশ্যই অনেক কাঠখড় পোড়ানোর পর আমরা এই অবস্থায় এসেছি, তো এটা নিশ্চয়ই আমাকে পুলকিত করে। তবে একই সাথে যে আমি একজন ওয়াচডগ, আমি একজন যে নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করার ব্যাপারে আমি নিবেদিত। যদি কোনো ত্রুটি থাকে সেটা তুলে ধরা আমার দায়িত্ব। তবুও আমি বলি যে মানুষ ভোটাধিকার ফেরত পাচ্ছে, ভোট দিতে পারছে, কিছু কিছু অসঙ্গতি সত্ত্বেও, তো এই নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু এখন পর্যন্ত আপনি যেটা বললেন যে ওয়াচডগের ভূমিকা পালন করছেন, কোন ত্রুটি আপনাদের চোখে আজকের দিনের ত্রুটি কি কি ধরা পড়েছে? মানে ভোট গ্রহণের দিন, ভোট গ্রহণটাই কিন্তু
সারা বিশ্বের নজরে থাকে এবং সবার মনে এই জিনিসটাই গেঁথে থাকে যে আসলে আমার ভোটটা আমি দিতে পেরেছি নাকি না দিতে পারছি না। এই পরিস্থিতি কি তৈরি কোথাও কিন্তু দেখেছেন হ্যাঁ, কিনা? এটা হয়তো সাধারণভাবে নির্বাচনের দিনে গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচনটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নির্বাচন কিন্তু একদিনের বিষয় নয়। তাই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সে ভোটার তালিকা থেকে শুরু করে সেই ফলাফল গণনা, তারপরে টাকার খেলা, তারপরে প্রার্থীদের সম্পর্কে তথ্য দেওয়া, এবং এই যে যোগ্য ব্যক্তিদেরকে যাতে যাতে তারা প্রতিনিধিত্ব করতে পারে তার সেই সুযোগ দেওয়া, এবং পুরো প্রক্রিয়াটা কারসাজিমুক্ত, পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়াটা কিন্তু এই, সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত। তাই শুধু নির্বাচনের দিনে শান্তিপূর্ণ, নির্বাচনের দিনে শুধু ওই যে খুব বড় কিছু ঘটে নাই, এটাই যথেষ্ট নয়। কিন্তু আপনি কতটা স্যাটিসফাইড? কারণ এই পুরো প্রক্রিয়ার সাথে আসার আগ পর্যন্ত, মানে আজকের আগ পর্যন্ত আপনি এই প্রক্রিয়ার সাথে অনেক ভাবেই কাজ করেছেন, নিগুড় ভাবে কাজ করেছেন। আমি সন্তুষ্ট অবশ্যই যে আমরা ভোটার অধিকার ফেরত পাচ্ছি, কিন্তু এটার আমরা সদ্ব্যবহার করতে পারছি কিনা, এটার অপব্যবহার করছি কিনা। প্রার্থী যারা যোগ্য নন প্রতিদ্বন্দ্বিতা করতে, তারা প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে, নির্বাচিত হওয়ার মাধ্যমে কিন্তু নির্বাচনটা জাস্টনেস অ্যান্ড ফেয়ারনেস প্রশ্নবিদ্ধ হয়। এবং এই যে কিছু কিছু বিচ্ছিন্ন, আশা করি বিচ্ছিন্ন এই ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত, তবুও ওভারঅল হ্যাঁ, এটা নিঃসন্দেহে ইতিবাচক যে আমরা ভোটার অধিকার ফেরত পাচ্ছি। আমরা গতকালকে সারাদিন দেখলাম আপনি যেটা বললেন আলোচনায়, যে টাকার খেলা গণমাধ্যমগুলোতে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় টাকার লেনদেনের দৃশ্য অথবা টাকা সহ আটক হওয়ার দৃশ্য দেখেছি। কিন্তু এটার ব্যাপারে একটা গুরুতর প্রশ্ন আছে, যেমন যে কোনটা অপরাধ। আপনি টাকা যখন বিলি করবেন কাউকে তাদের ভোট কেনার জন্য, তখন এটা অপরাধ। কিন্তু টাকা ওই যে আপনার কাছে থাকা কিংবা টাকা নিয়ে আপনি কোথাও যাওয়া, এটা দুই প্রধান দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এটা কিন্তু অপরাধ না। আমরা এই খেলা, এটা অনেক ক্ষেত্রে খেলা হয়। আমার মনে আছে আপনাদের এই স্টুডিওতে আমি ছিলাম বোধহয় 2008 সালে, যে সেই রকম তখন বিএনপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছে যে তাদেরকে টাকা নিয়ে ধরা হয়েছে। কিন্তু টাকা নিয়ে ঘোরা তো কোনো আইনের কোনো ওই যে ব্যত্যয় নয়, আইন লঙ্ঘন করে না। কিন্তু টাকা যদি অন্যায় কাজে ব্যবহার করে, সেটা কিন্তু অপরাধ না। কিন্তু গতকালকে 3 দিন যেটা হয়েছে, যে নির্বাচনকালীন 3 দিন টাকার ট্রানজেকশন লিমিটেড করে দেওয়া হয়েছে। বিকাশ টাকা ট্রানজাকশন লিমিটেড, টাকা বহন করাও তো লিমিটেড করে দেওয়া হয়েছে। আমার মনে হয় টাকা হয় পর্যন্ত বহন করতে। আপনি অপরাধ কোনটা, সে অপরাধী কর্মকাণ্ডের জন্য আপনি শাস্তি দিবেন, আপনি ধরবেন, কিন্তু আপনি অপরাধ করবে এই আশঙ্কায় আপনার, এটা কোনোভাবেই ওই যে গ্রহণযোগ্য নয়। এই খেলা অতীতে খেলা হয়েছে, এবারও খেলা হয়েছে, আশা করি এটার অবসান। কিন্তু আমরা আরো ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে টাকা দেওয়া অবস্থায় পালাই না, যাচ্ছে। সেটা টাকা যদি দেয়, রাত্রেও ভোটের জন্য যদি দেয়, অবশ্যই কেন্দ্রে অনেকেই প্রবেশের চেষ্টা করেছে। অবশ্যই, কিন্তু ওই যে অনেক ক্ষেত্রে টাকা নিয়ে ধরা পড়েছে, এয়ারপোর্টে ধরেছে, তারপর কোথায় ধরেছে, এটা দুই দলের ব্যাপারে হয়েছে। আমি কোনো দলের কথা বলছি না, কিন্তু অপরাধী কর্মকাণ্ড করলে তাকে দায়ী করতে হবে, কিন্তু টাকা বহন করা অপরাধ, এটা তো আমি জানি না। ওকে, জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মিজানুর রহমান সবুজ আপনার কাছে আসতে চাই, যে আসলে আপনি এখন সাংবাদিক এবং পর্যবেক্ষকরা তাদের দৃষ্টিতে একদম পুঙ্খানুপুঙ্খ দৃষ্টিতে দেখে, সাংবাদিকরাও তাদের সামনে ঘটে যায় অনেক কিছুই, মানে পিছনে বাইরের দুইটা খবরই জানেন। আপনার কাছে এখন পর্যন্ত সর্বশেষ কি মনে হচ্ছে? নির্বাচন এখন পর্যন্ত সকাল থেকে শুরু হয়েছে, আপনার পর্যবেক্ষণ কি জি, বলছে? আপনাকে ধন্যবাদ। আমাদের সুযোগ হয়েছে, কিন্তু সবশেষ এর আগে যে 3টি নির্বাচন হয়েছে সেগুলো আমরা মাঠে ঘাটে ঘুরে বিভিন্ন কেন্দ্র থেকে সেগুলো আমাদের দেখবার সুযোগ হয়েছে। এবারে নির্বাচনটা আমরা পর্যবেক্ষণ করছি, হয়তো টেলিভিশনে দেখছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি। গত 3টা নির্বাচনে তো মানুষ ভোট দিতে পারে নাই, মানে আপনার ভোট আরেকজন দিয়ে গেছে, প্রহসন ছিল, একদম প্রহসন ছিল, এবং মানুষ জানতো, রেজাল্টই জানতো, যে কোনো মানুষের বিন্দু মাত্র আগ্রহ ছিল না এই নির্বাচন নিয়ে। কিন্তু এবারে নির্বাচন বদিউল আলম মজুমদার ভাইদের মতো মানুষদের অক্লান্ত পরিশ্রমের পর মানুষদের এই যে ভোটের অধিকারটা তারা ফেরত পেয়েছে, তার যে উচ্ছ্বাস আপনি গত 2-3 দিন ধরে বিভিন্ন ঢাকা থেকে গ্রামমুখী মানুষের লঞ্চ, ট্রেন, বাসে দেখেছেন। মানে একটা ঈদের আনন্দ বলতে যেটা বোঝায়,
ভোট মানে যে বাংলাদেশের মানুষের সার্বজনীন উৎসব, সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেটির প্রতিফলন আজকেও আছে। সারা দেশে ওই রকম ওই অর্থে বাংলাদেশের যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, ভোটের সময়ের যে খুনোখুনি, মারামারি, এরকম কোনো বড় ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটে নাই। অর্থাৎ 7:30টায় ভোট শুরু হয়েছে, আর মাত্র 1.5 ঘন্টা ভোট আছে। এইটা অনেক বড় অর্জন। অনেক আশঙ্কা ছিল, অনেকে বলেছে এই সরকার 5 বছর থাকবে, ভোটই হবে না, এই কথাও কয়েকদিন আগ পর্যন্ত কিন্তু চাউট ছিল। তারা আবার বলতেছে যে ভোট হওয়ার পরে ক্ষমতা হস্তান্তর করবে না, কিন্তু সবই কিন্তু মিথ্যা প্রমাণ করে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তার উপদেষ্টারা কত সাকসেসফুলি, এবং আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দিতে চাই, তারা যে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন, যেখানে বাংলাদেশের এই যে একটা বাস্তবতা, যে রাজনৈতিক শূন্যতা বলেন বা যাই বলেন না কেন, সেখানে আওয়ামী লীগের মতো এত ক্ষমতাধর, যাদের হাতে অফুরন্ত টাকা, অফুরন্ত সময় এবং তাদের যে একটা সংঘবদ্ধ গোষ্ঠী, তারা কিন্তু এই নির্বাচনকে যে কোনো মূল্যে বানচাল করতে চেয়েছিল। সেই এবং জায়গাটায় সর্বশেষ চেষ্টা চালিয়ে গেছেও। এমন কোনো চেষ্টা নেই, তারা তো করে না, মানে বাদ রাখে নাই। তারা প্রচারণা এখনো চালাচ্ছে, নো ভোট নো ভোট। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেক জায়গায় তারা গিয়ে এই লেখাগুলো লিখে দিয়ে আসছে, মানে স্লিপের উপরে, মানে ভোটার স্লিপ। হ্যাঁ, কোথাও কোথাও এটা তো নৌকা, নিশ্চয়ই মানে অপরাধ, হ্যাঁ, একটা আপনি স্লিপ নষ্ট করতে পারেন না। নৌকার তারা প্রতীক এঁকে জয় দিয়েছে, বাংলা লিখে দিই। জয় বাংলা লিখেছে, নানা ধরনের যা যা করবার। আমার কথা হলো যে আপনারা লাস্ট তিনটি নির্বাচন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন, এখন মানুষ ভোট দিতে পারছে। 5 বছরের মধ্যে একটা দিনই থাকে মূলত সাধারণ মানুষের, যেটা ভাইয়া বললেন যে মানে নির্বাচন বলেন, গণতন্ত্রর কথা বলেন, এটা তো একটা চর্চার বিষয়, দীর্ঘ সময় ধরে এটা ধাপে 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 আসতে হয়। সেই জায়গাটায় যে চিত্রটি আজকে এখন পর্যন্ত আমি দেখছি, এটি আসলেই খুবই আশাব্যঞ্জক, এবং মানুষ, নারী, পুরুষ, এমনকি শিশুরাও মানে ভোট নিয়ে খুব আনন্দ করছে, মজা পাচ্ছে তারা। ওকে, ধন্যবাদ। আমরা একটু যাব ঢাকার বাইরে যেতে চাই, বগুড়ায়। বগুড়ায় আছেন আমাদের রকুনুজ্জামান, আমাদের বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান ভাই। রকুনুজ্জামান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? রকুনুজ্জামান ভাইয়ের সাথে আমরা বগুড়া একের একজন প্রার্থীকে দেখছি, কাজী রফিকুল ইসলাম। হ্যাঁ, আমি বগুড়া, হ্যাঁ বগুড়া আপনি আপনি একটু সেখানকার পরিস্থিতি বলবেন, পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন, পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েছে কিনা? আপনি আসলে আমার জীবন বলতে আমি কয়েকটি আপনি আসলে বললাম, আপনি আসলে বলবেন 6 দিন ধরে কাজের সাথে আমি এক আমরা বগুড়া শহরের সকলে একটি করে বাজানো সামান্য যাচ্ছেন কোন ধরনের শৃঙ্খলা খবর পাইনি। আমার সঙ্গে একজন বগুড়া আসলে আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা আমরা পাচ্ছি। ভোট হচ্ছে, কারণ আমরা বেশ কিছুদিন থেকেই একটু মনে হচ্ছিল যেরকম একটি দল কিছু টাকা পয়সা বা বিভিন্ন ধরনের অপকৌশল নেওয়ার চেষ্টা করেছে, গত রাত পর্যন্ত যে প্রত্যক্ষ করা গেছে, সেইগুলো আমাদের নেতাকর্মী বা জনগণ সেটা প্রতিহত করেছে, অথবা তারা কিছুটা হলেও সাকসেসফুল হয়েছে। কিন্তু আজকে আমার কাছে ওরকম কোনো কিছু মনে হয়নি। তবে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের যারা ভোট নিচ্ছেন, প্রশাসন, সকলের সহযোগিতায় এবং আমাদের নেতা কর্মীদের সকলের সহযোগিতায় আমার কাছে মনে হয়েছে যে এটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচন সকলের অংশগ্রহণ ছিল আনন্দ ঘন একটি উৎসব মুখর একটা অংশগ্রহণ, এবং এখানে আমাদের নেতা কর্মীরা সকলেই আছে, তেমনি অন্য যে অন্য যে ক্যান্ডিডেট তাদের নেতা কর্মী আছে। কিছুক্ষণ আগে আমি ওই জামাতের প্রার্থীর সাথে কথা বললাম, উনিও তো বললো যে আমরা সবাই এটা ভালো পর্যবেক্ষণ করতে। আপনি একজন প্রার্থী হিসেবে আপনি এখন পর্যন্ত পরিবেশে সন্তুষ্ট কিনা? আমি এখন পর্যন্ত পরিবেশে সন্তুষ্ট। সেক্ষেত্রে আপনি নিশ্চয় আপনার নির্বাচনী এলাকাগুলোতে ঘুরেছেন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং একই সাথে নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? না, পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নাই। ভোটার উপস্থিতি
সন্তোষজনক বলে মনে হয়েছে। কারণ মানে সেই সন্তোষজনক মানে আমরা 50%-এর এখন বর্তমানে এখানে দাঁড়িয়ে যেখানে 50% ভোটার ভোট দিয়েছে। এছাড়া অন্য কিছুক্ষণ আগে যে একটা সেন্টার দিকে এখন সেখানে এভারেজে 49%, অর্থাৎ 50 থেকে 70 এর মধ্যেই কিন্তু আছে। আর এভারেজ ধরি 60% এখন পর্যন্ত কাস্ট হয়েছে, বাদ বাকি সময় হয়তো আর 5% বাড়তে পারে। জি ধন্যবাদ তবে আপনাকে। আমি সবকিছু মিলে আমি মনে করি যে এই নির্বাচন গ্রহণযোগ্য একটি নির্বাচন মানে সন্তোষজনক মনে করছেন আপনি। ধন্যবাদ সন্তোষজনক এবং আপনাকে। কাজী রফিকুল ইসলাম আপনাকে ধন্যবাদ, একই সাথে রকুনুজ্জামান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বদিউল আলম মজুমদার। আমরা একটা জিনিস লক্ষণীয়, অন্যবার ভাই বলেছেন যে অন্যবার মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, একজনের ভোট আরেকজনে দিয়েছে, মানে মনোনয়ন পাওয়াই মানে নির্বাচনে জয়ী হয়ে যাওয়া। কিন্তু সকাল কিন্তু এবার- থেকে যে হ্যাঁ। উপস্থিতির ইয়েটা, আচ্ছা আসতেছি। তো এবার একটা জিনিস লক্ষণীয়, এই অন্যবার কিন্তু এর মধ্যে আমরা অনেক প্রার্থীকে দেখেছি তারা নির্বাচন বর্জন করেছে, তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তো এবার কিন্তু এই পর্যন্ত এখনো শুনি নাই। তার মানে রাজনৈতিক দলগুলো কিছু কিছু অসঙ্গতি মানে আছে, একটা কিছু পজিটিভ কিছু- পরিবর্তন হ্যাঁ, আপনারা তো এইরকম কোনো প্রতিক্রিয়া দেখি নাই। তা নিঃসন্দেহে এটা ইতিবাচক। তো তার মানে রাজনৈতিক দলগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা কিনা কিছু কিছু অসঙ্গতি সত্ত্বেও তারা মেনে নিচ্ছে। তো এই নিঃসন্দেহে এটা ইতিবাচক, এবং আমরা জনগণকে ধন্যবাদ দেই যে তারা অপেক্ষাকৃত শান্তিপূর্ণভাবেই তারা ভোটাধিকার প্রয়োগ করছে। কিন্তু আর দেড় ঘন্টার মতো বোধহয় বাকি, বোধহয় 1 ঘন্টা বাকি, 1 1 ঘন্টা বাকি। তো এই বাকি 1 ঘন্টা শেষ ভালো তার, সব ভালো তার। তো বাকি 1 ঘন্টা যেন আমরা কোনো রকম কেউ যেন বাড়াবাড়ি না করে, কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, এটা গুরুত্বপূর্ণ। একই সাথে নির্বাচনের পরেও এই যে শেষ হওয়ার পরেও আরো ধাপ আছে যেগুলো গুরুত্বপূর্ণ নির্বাচনে, এগুলো নিয়ে গণনা যেন সঠিকভাবে হয়। এবং এই পর্যন্ত কোনো আরেকটা ওই যে অভিযোগ শুনি নাই যে কাউকে তাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে। তো এগুলো নিঃসন্দেহে ইতিবাচক। এবং এবার ওই যে ওই রকম পরিস্থিতিও ছিল না। তো আশা করি যে এই আগামী 1 ঘন্টা আমরা আরেকজনকে একটু সাথে যুক্ত করতে চাই। আমাদের সাথে আতিয়ার পারভেজ, আমাদের খুলনা ব্যুরো চিফ। আতিয়ার পারভেজ, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আমরা আপনার কাছ থেকে খুলনা অঞ্চলের ভোটের এখনকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। কি দেখছেন সেখানে, কেমন হচ্ছে? সকাল থেকেই আসলে উৎসবমুখর পরিবেশে ভোটের তীব্র বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে। কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম খুলনা বিভাগের যে মনিটরিং যে সেল, সেই ছেলের সাথে কথা বলছিলাম। তারা যে জানিয়েছে খুলনা বিভাগের যে 10টি জেলা, এখানে 36টি সংসদীয় আসন রয়েছে। সেখানে এখন পর্যন্ত 10 জেলা মিলে 42% ভোট কাস্ট হয়েছে। বিশেষ করে বাগেরহাট এবং সাতক্ষীরা জেলাতে 55%-রও বেশি ভোট পড়েছে, এমন তথ্যই পাওয়া যাচ্ছে। এই তথ্য মূলত বেলা 2টা পর্যন্ত। এর মধ্যে কিন্তু আরো ভোট পড়েছে। সার্বিকভাবে খুলনা বিভাগের কোনো জায়গা থেকে বড় ধরনের কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। তবে খুলনার 2 আসনের যে আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র, সেখানে একজন বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সেই বিষয় নিয়ে মূলত বিএনপি এবং জামাত ইসলামের 2 প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য আমরা পেয়েছি। বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু তিনি অভিযোগ করেছেন সেখানে যে প্রিন্সিপাল আব্দুর রহিম তিনি জামাত ইসলামের পক্ষে ভোট চাচ্ছিলেন, এবং সেটি 400 গজের ভেতরে। এই ভোট কেন্দ্রের 400 গজের ভেতরের এই ঘটনা, এই বিষয়ে বাধা দেওয়ার কারণেই তাকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, এবং তিনি শারীরিকভাবে আগে থেকে অসুস্থ ছিলেন, তিনি সেখানে মারা যান। এ বিষয়ে জামাত ইসলামের যে প্রার্থী খুলনা 2 আসনের, তিনি বলেছেন কোনো ঘটনা অভিযোগ করলে সেটি সত্য হয়ে যাবে না, এটি তদন্ত করে তারপরেই বোঝা যাবে আসলে কি ঘটনা ঘটেছে। তো সার্বিকভাবে ওই একটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এর বাইরে কিন্তু কোনো জায়গা থেকে আমরা খারাপ কোনো খবর পাইনি। উৎসব মুখর পরিবেশে এখানে কি কোনো হামলা বা সংঘর্ষের ঘটনার কারণে ওনার মৃত্যু হয়েছে, বা মানে এই ধরনের
কোনো কোনো বিষয় ছিল এখানে? না, হামলা না, যেটি ঘটেছে সেটি হচ্ছে আহ, এই ভোট কেন্দ্র আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের যে 400 গজের যে সীমানা, সেই সীমানার ভেতরে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহিম সেখানে মহিলা ভোটারদের দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলেন। এমন তথ্যের ভিত্তিতেই মূলত সেখানকার দায়িত্বপ্রাপ্ত বিএনপির যে নেতা, তিনি সাবেক মহানগর কমিটির দপ্তর সম্পাদক কোচি, তিনি সেটি প্রতিবাদ করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি প্রতিবাদ যখন করলেন, তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ঘটনাটি এভাবেই ঘটেছে। এবং তারপরেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে বিষয়টা। তারপরে তার মৃত্যুর ঘটনা ঘটছে। এরপর সেখানে পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনিও সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন এই অভিযোগ তার কাছে বিএনপির পক্ষ থেকেও করা হয়েছে। আহ, নজরুল ইসলাম মঞ্জু মূলত তাকে এবং তার যে সহযোগী যে ধাক্কা দিয়েছে মূলত দুইজন, সেখানকার প্রিন্সিপাল এবং তার সহযোগী মাহবুব, এই দুইজনকে গ্রেপ্তার করার দাবি তুলেছেন নজরুল ইসলাম মঞ্জু এবং তিনি বলেছেন এই বিষয়টি তিনি আইনগত পদক্ষেপ নেবেন। ভোটের কারণে ব্যস্ত থাকায় এবং তার লাশের যে জানাজা, আসরের নামাজের পরেই তার জানাজা অনুষ্ঠিত হবে। তো এই কারণে আইনগত পদক্ষেপের বিষয়ে সেখানে এখনো পর্যন্ত যাওয়া হয়নি, তারা যাবেন এমনটি কিন্তু বলেছে। সেখানকার এখন এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি কেমন? স্বাভাবিক শান্ত পরিস্থিতি আছে নাকি না একটা এই ঘটনার উত্তেজনকর পরে পরিস্থিতি বিরাজ এই করছে? ঘটনার পরে কিন্তু আমরা দেখেছি সেখানে ভোটার উপস্থিতি কিন্তু কমে গেছে। আমরা মনে করছি যে অন্য কেন্দ্রগুলোতে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে উৎসব পূর্ণ একটা পরিবেশের মধ্যে ভোট, ওই কেন্দ্রে কিন্তু আমরা সেই চিত্র কিন্তু দেখছি না। অর্থাৎ এই ঘটনার পর কিন্তু বিএনপির মধ্যে এক ধরনের বিষাদের সুর লক্ষ্য করা গেছে এবং সার্বিকভাবে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, যেটি অন্য কেন্দ্রগুলোতে রয়েছে। এছাড়া অন্য কোথাও আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো আরেকটি খবর আপনার কাছে এসছে কিনা? না, তারপরে এখনো পর্যন্ত সেটি আসেনি। তবে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা ৫ আসনের প্রার্থী, তিনি ভোট দেওয়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে যখন তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, ওই সময় পর্যন্ত তিনি সারা দেশের ভোটের ব্যাপারে কোনো শঙ্কা বা সংশয় দেখছেন না, এমন মন্তব্য তিনি করেছিলেন। পাশাপাশি তিনি বলেছেন ভোটের যে জয় পরাজয়, এটি আল্লাহ তাআলা আগে থেকেই লিখে রেখেছেন এবং এটি মেনে নেয়ার যে মানসিকতার জায়গা, সেটি করছেন। সার্বিকভাবে সারা দেশের ফলাফল চিত্র না দেখে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। তবে ওই সময় পর্যন্ত তিনি ভোটের কোনো সংখ্যা ছিল না বলেই তিনি মন্তব্য করেছেন এবং আজকের এই যে ভোট, সেই ভোট মূলত জুলাই অভ্যুত্থানের ফলেই কিন্তু এই উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু আবার যেতে চাই বদিউল আলম মজুমদার আপনার কাছে। আপনি নিশ্চয়ই খুলনা এলাকার পরিস্থিতি সম্পর্কেও জানলেন, সেখানেও মানে কিছু বিচ্ছিন্ন ঘটনা, আর যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা নিয়েও বলা চলে তারপরও পরিস্থিতি শান্ত রয়েছে মানুষের মধ্যে। এটা নিশ্চয়ই একটা ইতিবাচক পরিবর্তন আপনি বলছিলেন এর আগে। তা সবকিছু মিলে এখন সব জায়গায় প্রায় 55%-এর কাছাকাছি ভোটার উপস্থিতি। এই উপস্থিতিটা আসলে আপনাকে কতটা আশার সঞ্চার করছে? আরো বেশি উপস্থিতি হওয়া উচিত ছিল। আমরা জুলাই অভ্যুত্থানের পর, অনেক আত্মত্যাগের পর, অনেক রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই নির্বাচন পেয়েছি। তাই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট প্রদান করবে, এটাই আশা ছিল। এবং কোনো রকম অন্যায়, কোনো রকম বাড়াবাড়ি হবে না, এটাও কিন্তু কাঙ্ক্ষিত ছিল। কারণ আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, আমাদের রক্তের ঋণ শোধ করতে হবে আমাদের। এবং আমি আশা করি যে 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 সংস্কারের যেই প্রস্তাব, যে যে কতগুলো মৌলিক কাঠামোগত সংস্কারের কথা, যে এই যে গণভোটের মাধ্যমে মানুষের ভোট দেওয়ার, মানুষের হয় প্রত্যাখ্যান করা, না হয় এটার পক্ষে ইতিবাচক তাদের মনোভাব ব্যক্ত করার যে সুযোগ হয়েছে, আমি আশা করি তারা পক্ষে ভোট দিয়ে যে স্বৈরাচারী ব্যবস্থা হাসিনাকে দানবে পরিণত করেছে, সেই স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটাবো। এবং যদি ভোট যুক্ত হয় তাহলে কিন্তু স্বৈরাচারী ব্যবস্থার অবসানের পথ সুগম হবে। আর যদি ভোট
না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে কিন্তু আমরা পুরানো অবস্থায় বিরাজমান থাকবে। তো এই পুরনো পথে হেঁটে কিন্তু নতুন গন্তব্যে পৌঁছা যাবে না। তাই এখন তা পর্যন্ত আমাদের- আপনি আসলে কি দেখছেন যে হ্যাঁ ভোট বা না ভোটের আমি গতকাল এখনো থেকে নিশ্চিত না। আমরা যে campaign আমরা দেখছি, যেটা আপনি আমাকে নিশ্চয়ই অনেক খবর রেখেছেন কিছু। যেটা আমাকে যাতনা দেয়, জি। কিছু কিছু যে একদিকে তারা হাঁ ভোটের কথা বলছে, আবার আরেক দিকে কিছু কিছু দল একদিকে হাঁ ভোটের কথা বলছে, আবার না ভোটের পক্ষে তাদের কেউ কেউ প্রচারণা চালাচ্ছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো আমি আশা করি যে হাঁ ভোট জয়যুক্ত হবে এবং নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মানুষ যারা ভোট দিতে চায় তারা ভোট দিতে পারবে এবং নির্বাচনটা গ্রহণযোগ্য হবে আমি আশা করি। যদিও কিছু কিছু সমস্যা আছে, আমি আগেই এগুলো তুলে ধরেছি। নির্বাচন তো হয়তো বা কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, 1.5 ঘন্টা মাত্র জি, আছে। জি। এর পরের আরো গুরুত্বপূর্ণ পরিস্থিতি ভোট গণনা বড় একটা অংশ, গণনা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। তো আশা করি গণনাটা সুচারুরূপে সম্পন্ন হবে, দ্রুততার সাথে সম্পন্ন হবে। গণনার যদি দেরি হয় তাহলে অনেক রকম ওই যে গুজব ছড়াবে এবং এগুলো ওই যে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করবে। এটা কোনোভাবে কাম্য নয়। আশা করি যে দ্রুততার সাথে ফলাফল ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে। জি। তো অনেক ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, এটা করে আমরা আমাদের ইয়েতে চলে যাব। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে এরকম, নির্বাচন কেন্দ্রিক নানা রকমের গুজব আমরা শুনে এসেছি যে ভোট হতে দেবে না, তারপর গ্রহণ হবে না, তারপর ঝামেলা হবে, তারপর বুথে যাবে না, নো ভোট দিতে হবে, সব মিলে গণনা নিয়ে একটা ইঞ্জিনিয়ারিং এর নানা রকমের গুজব আছে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এই ধরনের কথা তারাও জানতে চায় মাঝে মাঝে। এই সুযোগ আছে কিনা? তবে এবার যেহেতু ইভিএম ব্যবহার হচ্ছে না, ইভিএম এ কিন্তু সেই সুযোগ ছিল। ইভিএম কে আপনি প্রোগ্রামিং এর মাধ্যমে যে কোনো ফল আপনি পেতে পারতেন এবং আমরা ইভিএম এর বিরুদ্ধে লড়াই করেছি এবং আমরা আনন্দিত যে ইভিএম ব্যবহৃত হচ্ছে না। তাই ইভিএম এ হয় কি, এটা ব্ল্যাক বক্স। আপনি ভোট দিলেন, একটা রেজাল্ট বেরোলো, তার মাঝখানে কি ঘটলো আপনি কিছু দেখলেন না। এবং কোনো কোনো দেশ এই জন্য ইভিএম ব্যবহার করা, জার্মানির মতো দেশ ইভিএম ব্যবহার করা অবৈধ করেছে। তো আমরা ইভিএম নাই, তার মানুষ দেখতে পাচ্ছে, তারা ভোট দিচ্ছে, ভোটে একটা বাক্সে যাচ্ছে এবং বাক্সটা গিয়ে এই যে সবার সামনে খোলা হচ্ছে, গণনা হচ্ছে। তাই এখানে আর ব্ল্যাক বক্স কোনো কিছু অদৃশ্য থাকছে না। মানে ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগই নাই। আমি মনে করি না এটার কোনো সুযোগ আছে। তো আমি আশা করি যে কোনো রকম কারসাজি হবে না এবং ভোটটা সঠিকভাবে গণনা হবে এবং মানুষের পক্ষে মানুষ যাদের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছে তাদেরকে জয়ী করতে পারবে। রাজনৈতিক দল এবং প্রার্থী সর্বশেষ সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? যে যারাই ক্ষমতায় যাবে, যারাই জয়ী হবে, তাদের কিন্তু কোনো দায়িত্ব যে আমাদের সব প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে, আমাদের অনেক রকম আমাদের দুর্নীতি দুর্বৃত্তায়ন, এটা বাংলাদেশ সরকার রাজ্যে পরিণত হয়েছে, আমাদের অনেক অর্থনৈতিক সংকট আছে। তো এগুলো সমাধান করতে হলে আমাদেরকে এই নেতৃত্বের সাহসিকতা প্রদর্শন করতে হবে এবং প্রজ্ঞা প্রদর্শন করতে হবে। তো আমি আশা করি আমাদের যারা ক্ষমতায় আসবে তারা তা করবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আপনার আমরা আরেক রাজশাহীতে যেতে যাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু যাচ্ছি পরিতোষ চৌধুরী আদিত্য। এখন পর্যন্ত রাজশাহীতে আমরা দেখেছি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এ ধরনের কিছু ভিডিও আমরা দেখেছি, বিভিন্ন গণমাধ্যমে রাজশাহীর ছোট ছোট কিছু ঘটনা দেখেছি। আপনার মুখ থেকে শুনতে চাই যে আসলে রাজশাহী এখন পর্যন্ত ভোট গ্রহণের সর্বশেষ কি প্রস্তুতি, বা কি ধরনের কোন ধরনের অপ্রীতিকর ঘটনা, আর কি ধরনের অপ্রীতিকর ঘটনা আপনার সামনে নজরে এসেছে? ধন্যবাদ সুজন ভাই। আপনি যে ভিডিওটার কথা বলছিলেন, এটি দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের 1 নম্বর যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের একটা ভোট কেন্দ্রের ঘটনা। এই ঘটনাটি হচ্ছে যে সেখানে যে ধানের শীষের প্রার্থী রয়েছে, সেই প্রার্থীর লোকজনের সাথে স্বতন্ত্র প্রার্থী রেজাল্ট করিম, উনি হচ্ছে বিএনপির সমর্থিত, উনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, তাদের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। সেটা খুব একটা বড় ঘটনা আমাদের কাছে মনে হয়নি। আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, কয়েকজন আহত হয়েছে হাতাহাতির ঘটনা। এছাড়া রাজশাহীতে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ আরো 1 ঘন্টা যদিও বাকি আছে, এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে কিন্তু শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।
তেমন কোনো অপ্রীতিকর ঘটেনি। তবে বিভিন্ন স্থানে যে জটলা টটলা গুলো ছিল রাজশাহী ভোট কেন্দ্রগুলোতে, সেগুলো যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং সেখান থেকে ভোট কেন্দ্রের আশপাশ থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত অপ্রীতিকর উল্লেখযোগ্য তেমন কোনো কিন্তু ঘটনা ঘটেনি। আর আমরা যে ভোটের পার্সেন্টেজের যে বিষয়টি একটু বলি, সেটা হচ্ছে যে দুপুর 2টা পর্যন্ত আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে 46.16% হচ্ছে ভোট পড়েছে। এখন মানে যেহেতু 46 দশমিক। ঘন্টা পার হয়ে গেছে, আরো ধরেন যে 50-এর উপরে হ্যাঁ 46.16% 2টার সময় কাউন্ট করা হয়েছে। এবং যেহেতু এখনো আরো এক ঘন্টা পার হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে 50-এর উপরে এখন বর্তমানে হচ্ছে শতকরা রয়েছে। এছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা যেটা বলছিলাম যে ঘটেনি, শান্তিপূর্ণভাবে চলছে। ভোটারদের মধ্যে কি ধরনের উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন? এটা তো 5 আগস্টের পরের যে ধরনের প্রত্যাশিত ছিল আমাদের, সেই প্রত্যাশার প্রত্যাশার ছাপ তাদের মধ্যে কতটুকু দেখছেন? অবশ্যই তাদের প্রত্যাশা ছিল কাঙ্ক্ষিত একটা নির্বাচন। এবং আমরা যখন ভোট শুরু হয় 7:30টার দিকে আমরা ভোট কেন্দ্রগুলোতে আমরা গেছি এবং আমরা কম বেশি সব ভোট কেন্দ্রেই দেখেছি যে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। বিপুল সংখ্যক পুরুষ, নারী এবং ভোটদানে তারা ভোট দিয়েছে এবং তারা খুশি। তারা অনেকেই আমাদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছে যে দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারেনি, এখন শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিয়েছে। যদিও তাদের মধ্যে কিছুটা একটা সংখ্যা ছিল যে ভোট হবে কি হবে না, সেই সংখ্যাটা কেটে গেছে এবং শেষ পর্যন্ত ভোট হয়েছে এবং তারা কিন্তু ভোট দিতে আসছে, স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু ভোট দিয়েছে। এবং আওয়ামী লীগের যে ভোটাররা আমরা দেখেছি, তারাও কিন্তু বিশেষ করে হিন্দু যারা ভোটার রয়েছে তারাও কিন্তু দল বেঁধে কিন্তু তারা ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। সৌদ ভাই, আপনার কোনো প্রশ্ন ওনার কাছে জানবার আছে কিনা? না, ঠিক আছে। আপনি তো আদিত্য দা, আপনি তো এর দীর্ঘকাল ধরে এর আগেও অসংখ্য নির্বাচন, হ্যাঁ, জাতীয় নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচনও কভার করেছেন। তো অন্য সময় নির্বাচনের সাথে এই বছরের নির্বাচনের মানে এই পার্থক্যটা নিশ্চয়ই আপনার চোখে পড়ছে কিনা? অবশ্যই চোখে পড়ছে। আমি যেহেতু 2018 সালে বিএনপি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং আমরা তো রাতের বেলাতে আমরা দেখেছি যে অধিকাংশ কেন্দ্রে কিন্তু রাতেই ভোট হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু 2024 সালের নির্বাচনে বিএনপি আসেনি, একটা প্রভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আমেজ কিন্তু ছিল না। কিন্তু এই নির্বাচনটা গত 2বার বা 3বারের নির্বাচনের চেয়ে ব্যতিক্রম এই কারণেই বলছি যে স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু সবাই ভোট দিতে এসেছে এবং নিরাপত্তার সহিত তারা কিন্তু ভোট দিয়ে বাসায় ফিরতে পেরেছে। রাজশাহীতে তো আমি যেটা বলছিলাম যে এখন পর্যন্ত রাজশাহী শহরে তো কোনো জায়গাতেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালবেলাতে মিজানুর রহমান মিনু তিনি ভোট প্রদান করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটে এবং তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন যে না, তিনি ভোট যেটা হচ্ছে সেটাতে তিনি সন্তোষজনক এবং তিনি বলছে যে এইভাবেই হয়তো বাকি সময়টাও কিন্তু ভোট গ্রহণ নেওয়া হবে, তিনি আশা প্রকাশ করেছেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি সংযুক্ত থাকবেন, আমরা আপনার কাছে আবার পরবর্তীতে আসবো। সৌদ ভাই, আপনি নিশ্চয় এটাকে খুলনার আতিয়ার পারভেজ ভাই বলছিলেন খুলনায় শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলিয়া মাদ্রাসার মাঠে ওখানে উনি নিহত হয়েছেন। মানে প্রথম ওখানে একটা ঘটনায়, পরবর্তীতে উনি হসপিটাল নেওয়ার পর বলা যাচ্ছে যে মারা গেছেন। একই সাথে অন্যান্য আসনগুলোতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। রাজশাহীতেও শুনলেন 2-1 ঘটনায়, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন যে পরিবেশ, সে পরিবেশ বিরাজ করছে। এবার কিন্তু একটা বিষয় লক্ষণীয়, কোন প্রার্থী কিন্তু কোনো ধরনের ভোট বর্জন অথবা ভোটার নিয়ে কারসাজি হচ্ছে অথবা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন, এই প্রশ্ন কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না মোটাদাগে কারোর কাছ থেকে। আপনার কাছে কি মনে হয়? আপনি ঠিকই বলেছেন। দেখেন, এবারের নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, 50টা রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এবং এবারের নির্বাচনটা যেটি বললাম, আগের 3টি নির্বাচনের মতো না। মানে কেউ কিন্তু আগে বলতে পারবে না যে কোন দল জয়ী হবে। এর আগে তো মোটামুটি নিশ্চিত ছিল যে ঘুরে ফিরে নৌকা কিংবা আওয়ামী লীগ তারা জিতে যাচ্ছে। আমি দামি নির্বাচন বলেন আর রাতের নির্বাচন বলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের আগে কিন্তু কিছু উত্তাপ তৈরি হয়েছিল, কথার লড়াই ছিল। তাতে মনে হচ্ছিল নির্বাচনের সময় বা নির্বাচনের দিন
অনেক কিছু দাঙ্গা হাঙ্গামা হবে এরকম কিন্তু আশঙ্কা ছিল। ইভেন গতকালকে রাতও আমার মনে হচ্ছিল যে না জানি কি হয় আজকে দিনে ভোটে। কিন্তু আমি বলবো এই জায়গাটাতে রাজনৈতিক দলগুলো, তাদের প্রার্থীরা এবং বিশেষ করে মূল নেতৃত্ব, আপনি যদি বিএনপির চেয়ারম্যানের কথা বলেন তারেক রহমান, তিনি কিন্তু আজকে ভোট দেওয়ার পর থেকে অত্যন্ত প্রজ্ঞার সাথে মানে যে যতটুকু ভোট নিয়ে কমেন্টস করা যায় ততটুকু তিনি করছেন এবং তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের কথা বলছেন। ইভেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো জামাত সহ সেখানেও কিন্তু প্রার্থীদের মধ্যে কম বেশি আমি দেখছি যে এক ধরনের সহনশীলতা, অর্থাৎ চিরায়ত বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি সেটি থেকে বেরিয়ে তারা কিন্তু মানে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন, কারণ মানুষ এটি চায়। নির্বাচনের পরে যেটি বদিউল আলম মজুমদার বলছিলেন যেন খুব দ্রুততম সময়ের মধ্যে রেজাল্টটি দেওয়া হয়, তা না হলে কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের আবার আলোচনা, গুজব, শঙ্কা তৈরি হবে। এবং রেজাল্ট দেওয়ার পরে আমি আশা করব প্রতিটি রাজনৈতিক দল যারাই জিতবেন বা যারাই হারবেন তারা যেন ফলাফলটিকে মেনে নেন, মেনে নিয়ে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে, অর্থাৎ সরকার যারা গঠন করবেন তাদেরকে সহযোগিতা করবেন, কারণ দিন শেষে দেশটা আমাদের সবার। না, এখন আপনি যেটা বললেন যে মেনে নেওয়ার সংস্কৃতি, তারপর অভিযোগ, এখন পর্যন্ত তো অন্য সময় দেখতাম যে আসলে অভিযোগের পাহাড় দেখতো, অনেক ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পেতাম। তা এখন পর্যন্ত আমরা কিন্তু খুব বেশি এই ধরনের সংবাদ আমরা পাইনি। তা সুতরাং এটা নিশ্চয়ই একটা ইতিবাচক পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে। কিন্তু একটা বিষয় আওয়ামী লীগ এর আগে কয়েকদিন ধরে বলার চেষ্টা করছিল যে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের মতো একটা বড় দল নির্বাচনে নাই, এই কারণে এটা অংশগ্রহণমূলক হবে কিনা বা এটা নিয়ে প্রশ্ন তৈরি করবে কিনা। এখন কি কোনো কারণে মনে হচ্ছে যে আসলে কোনো একটা বড় দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেই অভাবটা কি দেখছেন? সেটা তো আপনি মানুষের উপস্থিতিতেই প্রমাণ পাচ্ছেন এবং আপনি কি পরিমাণ মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন সেটি কিন্তু স্পষ্ট। অর্থাৎ যে রাজনৈতিক দলটি দীর্ঘকাল মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের ব্যাপারে কিন্তু মানুষের এবারে আগ্রহ ওইভাবে লক্ষ্য করা যায়নি এবং তারা কিভাবে ভোটে অংশ নেবে, তারা তো দেশেই নাই। বেশিরভাগ নেতা যারা নির্বাচন করবেন তারা তো দেশেই নাই, তারা নির্বাচন করবেন কি করে? তো এত বড় একটি রাজনৈতিক দল অনুপস্থিত থাকার পরও সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এটি কিন্তু মানে মানুষের গণতান্ত্রিক অধিকার, সেটা মানুষ যে চায় কথা বলবার স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, একটা সুন্দর দেশ, নতুন বাংলাদেশ জুলাইয়ের আন্দোলনের পরে, এ কারণেই কিন্তু মানুষ ভোট দিতে যাচ্ছে। এবং আপনি দেখেন আগে এমন পরিস্থিতি তৈরি করা হতো যাতে মানুষ ভোট কেন্দ্রে না যায়, সহিংসতা, গন্ডগোল, ককটেল, বোমা, তাহলে যারা ক্ষমতায় যেতে চায় তাদের সুবিধা হয়, কারণ মানুষ তো ভোট দিতে যায় নাই, ওই ভোটগুলো তারা দিয়ে দিত। কিন্তু এবার প্রতিটি রাজনৈতিক দল, স্পেশালি বিএনপির চেয়ারম্যান আজকেও যেটি বলেছেন, বারবার বলেছেন, এবং অন্যান্য এমপি প্রার্থী যারা আছেন তারা বারবার বলছেন আপনারা ভোট দিতে আসেন, আপনি আপনার অধিকারকে প্রয়োগ করেন। এবং যেটি বললাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সবাই আপ্রাণ চেষ্টা করে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে এবং এই স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি থাকার কারণেই মানুষ কিন্তু ভোটমুখী হয়েছে, কেন্দ্রমুখী হয়েছে এবং আপনি দেখবেন যে আন্তর্জাতিকভাবেও এই ভোটটা এবং এই যে সাধারণ মানুষের অংশগ্রহণটাকে একটা গ্রহণযোগ্যতা পাবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন গোপালগঞ্জ থেকে হাবিবুল্লাহ খান, আমাদের বাংলাদেশের সহকর্মী হাবিবুল্লাহ খান। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি একটু পরিস্থিতি সম্পর্কে বলবেন, গোপালগঞ্জে ভোটার উপস্থিতি কেমন? গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমি হলো আপনার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালীপাড়া গোপালগঞ্জের 3 আসন। সেখানে আপনার ভোটার সংখ্যা কোটালীপাড়ায় ভোটার সংখ্যা হচ্ছে 2,14,213 জন, আর টুঙ্গিপাড়ায় ভোটার হচ্ছে হলো মানে 60% ভোট কাস্ট হয়েছে এ পর্যন্ত গোপালগঞ্জ। আপনি এই মুহূর্তে কোন আসনের কথা বলছেন? 3 আসনের কথা বলছেন। আচ্ছা, আমরা গত কয়েকদিন ধরেই
কয়েকদিন ধরে শুনে আসছিলাম যে এই নির্বাচনে ভোটারদেরকে নিরুৎসাহিত করছে আওয়ামী লীগের পক্ষ থেকে। সেখানে গোপালগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়। আমরা জানি গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। সেখানে ভোটারদের যে সাধারণ ভোটার, তাদের উপস্থিতি এবং ভোট নিয়ে তাদের যে উচ্ছ্বাস, এটা আছে কিনা বা এটা কতটুকু? হাবিবুল্লাহ খান, আপনি বোধহয় চলতি পথে আছেন, রাস্তায় গাড়িতে আছেন। আপনি কোথাও একবার একটু দাঁড়ালে নেটওয়ার্কটা ভালো পাবেন। আপনি একটু দাঁড়ান একটা জায়গায়। আমরা আপনার কাছে আবার আসতেছি। আমরা একটু সবুজ ভাই আপনার কাছে যেতে চাই। আপনি আপনার সংযোগটা আপনি আরো নিরবিচ্ছিন্ন করবেন, একটা পাশায় সুন্দর পাশে দাঁড়িয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করছি। সবুজ ভাই, উনি আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি, বাংলা ভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জের প্রস্তুতি জানাচ্ছিলেন যে আপনি জানেন যে আসলে গোপালগঞ্জকে বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে ধরা হয়। তা সুতরাং সেখানে ভোটারদের যে উপস্থিতির কথা বলেন 60% পর্যন্ত, তাও টুঙ্গি পাড়ার মতো জায়গায়। তার মানে দীর্ঘদিন ধরে মানুষ আসলে তাদের যে অধিকার, ভোট প্রয়োগের অধিকার, এটা দেয়া থেকে বঞ্চিত ছিল। এটার একটা বহিঃপ্রকাশ হয়তো বা সারা দেশে ঘটেছে, গোপালগঞ্জেও তার ব্যতিক্রম হয়নি। আপনার কাছে আসলে তাদের যে ক্যাম্পেইন ছিল নো ভোট, এই ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে কতটা সাড়া দিয়েছে? দেখেন, এইটা মানে আপনি যেটা বললেন যে গোপালগঞ্জ হলো, এটা কে না জানে বাংলাদেশে যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাঁটি। অর্থাৎ ওখানকার মাটিও বোধহয় আওয়ামী লীগ কিংবা নৌকার কথা বলে। সে জায়গায় মানুষ, এটা বোধহয় ভাই অনেক আগের, মানে হয়তো 2টার বা তার আগের সময়ের তথ্য দিয়েছে। ওখানে যদি 60% ভোট পড়ে, তাহলে এটা আন্তর্জাতিক মানদণ্ড বলেন বা দেশীয় যে কোনো ইতিহাসে বলেন, এটা একটা সর্বোচ্চ সংখ্যক মানুষ কিন্তু এবার ভোটে অংশ নিচ্ছে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছিল নো ভোট। তো সেই জায়গাটায় কিন্তু তাহলে গোপালগঞ্জের মানুষ সাড়া দেয়নি। কেন দেয়নি? তারা বাস্তবতাটা বোঝার চেষ্টা করছে। শেখ হাসিনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। তিনি তার নেতাকর্মীদেরকে ফেলে রেখে উনি দেশ থেকে চলে গিয়েছেন। উনি ওনার আত্মীয় স্বজন সহ সবাইকে সেফ সাইডে নিয়ে গেছেন। কিন্তু ওখানকার মানুষরা তো এই বাংলাদেশেই থাকতে হচ্ছে, তাদের গোপালগঞ্জেই থাকতে হচ্ছে। এবং তারা, আমার ধারণা, ওই বদনামটা ঘুচাতে চায় যে হ্যাঁ, আমাদের একটা বিশেষ দলের প্রতি আমাদের একটা ভালোবাসা, ভালো লাগার টান থাকতে পারে, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী না বা চিরস্থায়ী না। এরকম কিছু একটা হলেও হতে পারে। কারণ দিন শেষে এই দেশের মানুষ যারা আছে, তারা চায় শান্তি। গোপালগঞ্জের মানুষের নিশ্চয়ই একটু শান্তিতে থাকতে চায়, নিরাপত্তায় থাকতে চায়। অযথা তারা কোনো ঝামেলায় পড়তে চায় না। এই জন্য তারা এবার যে ভোটের সুযোগটা তারা পেয়েছে, নিশ্চয়ই তারা সেখানে ভোটে এই জন্য তারা অংশ নিয়েছে। এবং আমার ধারণা, আপনি সারা দেশেরই যে একটা কমন চিত্র, যে মানুষের মধ্যে ভোটের যে উচ্ছ্বাস, আগ্রহ, সেই জায়গাটির বাইরে কিন্তু গোপালগঞ্জ না। কারণ গোপালগঞ্জ তো দেশের বাইরের কোনো একটা ভূখণ্ড না, বাংলাদেশের একটি ভূখণ্ড। আচ্ছা, তার মানে গত কয়েকদিন আগে 5 তারিখের পরেও আমরা দেখলাম যে গোপালগঞ্জ যে বিভিন্ন কারণে ওখানে এনসিপি প্রোগ্রাম নিয়ে একটা সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে নির্বাচনের আগে অনেকেই ভেবেছিলেন যে হয়তো বা নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জে একটা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমরা কিন্তু সকাল থেকে এই ধরনের কোনো সংবাদ গোপালগঞ্জ থেকে পাইনি। তার মানে নিশ্চয়ই এটা একটা গোপালগঞ্জ থেকে শুরু করে সারা দেশের মানুষের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন হিসেবে আপনার মনে করছেন? একেবারে এই নির্বাচন কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। একটি হলো যে মানুষ ভালো কিছু চায়। অর্থাৎ আওয়ামী লীগ যে কালচারটা তৈরি করেছিল, মানুষকে তার একদম মানে বেসিক রাইট, যেটা অধিকার, যেটা 5 বছর পরে সে সিদ্ধান্ত নেবে। যদি আওয়ামী লীগ ভালো কাজ করে, তারা আবার আওয়ামী লীগকে ভোট দেবে। যদি বিএনপি ভালো কাজ করে, বিএনপিকে ভোট দেবে। তারা কিন্তু সেই সুযোগটা মানুষকে দেয় নাই। তো এই দীর্ঘ বছর পর মানুষ সেই সুযোগটা পেয়েছে। এবং আজকের দিনটার জন্য আমি মনে করি
আগস্টের পর আগামী থেকেই সাধারণ একটু মানুষ থামতে অপেক্ষা বলো, করেছে কোথাও যে দাঁড়াইতে বলো তারা গোপাল। তাদের ভোটটা দিবে, এবং তারা যখন ভোটটা দেওয়ার পরে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থাৎ বেশিরভাগ মানুষ যাকে সাপোর্ট করবে সেই দলটি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারা দেশের মানুষের দায়িত্ব নেবে। এবং আমার ধারণা যে আজকের এই চমৎকার একটি নির্বাচনিক যে পরিবেশ, আমি আবার বলছি, চাইলেই একদিনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা সম্ভব না, কিন্তু এই যে একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে, অর্থাৎ দেখেন আজকে বড় ধরনের গোলাগুলি, মারামারি, খুনোখুনি ওইরকম ঘটনার খবর আমরা এখনো পাইনি, এবং মোটামুটি সব রাজনৈতিক দল এবং তাদের কর্মী সমর্থকরা ইতিবাচক মানে ভূমিকা রেখেছে। সুতরাং একটা ভালো নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হলো, এবং এর মধ্য দিয়ে যাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে, আমি মনে করি দেশের মানুষ এবং যারা বিরোধী দলে যাবে অন্যান্য রাজনৈতিক দলেরও উচিত হলো সেই দলকে সহযোগিতা করা, এবং যারা ক্ষমতায় যাবে তাদেরও দায়িত্ব হচ্ছে যারা বিরোধী পক্ষ থাকবে তাদেরকে সাথে নিয়ে এই দেশের মানুষের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই বাংলাদেশ করার জন্য এগিয়ে যাবে। জি ধন্যবাদ। আমরা একটু আতিয়া পারভেজ ভাই শুনছেন নিশ্চয় আমাদেরকে। আতিয়া পারভেজ ভাই আপনার কাছে আবার একটু যেতে চাচ্ছি। আহ আমরা আমরা আমাদের আলোচনার টপিক ছিল যে আওয়ামী লীগ এই ভোট ক্যাম্পেইন চালাচ্ছিল, নো ভোট নো ভোট এই ধরনের ক্যাম্পেইন চালিয়েছিল। খুলনাও এই ধরনের, খুলনাও তো অনেকটাই বলা চলে যে এর আগে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা ছিল। আর সেই জায়গা থেকে খুলনায় এই ধরনের কোনো কিছু আপনার চোখে পড়েছে কিনা, এবং আওয়ামী লীগ এই ভোটকে বাধা দেওয়ার মতো আহ জনমত তৈরি করা অথবা তাদের কোনো কার্যক্রম দেখিয়েছে কিনা? ধন্যবাদ। খুলনার, বিশেষ করে খুলনা ১ এবং খুলনা ৫ এই দুটি আসন হচ্ছে আওয়ামী লীগের, এখানে কখনোই বিএনপির প্রার্থী জয়লাভ করতে পারেন। এই দুটি আসনে আওয়ামী লীগ এবং হিন্দু অধ্যুষিত এলাকা, আমি যদি খুব সুনির্দিষ্ট ভাবে বলি, সেটা যে ৫ আসনে ৪ লাখেরও বেশি ভোট, যে আসনটিতে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচন করছেন, আমি ওই আসনটির কথা বলছি। তো সেখানে ২.৫ লাখ ভোট হচ্ছে আওয়ামী লীগের, এটি হচ্ছে ভোট ব্যাংক আমি বলছি। তো সেই ভোটের একটি বড় অংশ কিন্তু আমরা সেখানে বহু কেন্দ্রে ঘুরে দেখেছি যে আওয়ামী লীগের লোকজন কিন্তু ভোট দিয়েছে, এবং হিন্দুরা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে এসেছে। তো এছাড়া এক আসনেও আমরা কিন্তু এই চিত্র দেখেছি। যদি সেটি না হয় তাহলে বেলা ২টা পর্যন্ত কিন্তু ভোটের যে চিত্র সেটি আমরা দেখেছি। ৪২% হচ্ছে খুলনা বিভাগের ১০ জেলার যে চিত্র, কিন্তু বাগেরহাট এবং সাতক্ষীরার চিত্র কিন্তু আরো বেশি, যদিও ওই দুইটি এলাকায় জামাত ইসলামের একটি প্রভাব আছে ওই দুই জেলাতে। তো স্বাভাবিকভাবে বলতে পারি যে আওয়ামী লীগ যতই ক্যাম্পেইনিং করুক, আওয়ামী লীগের কিছু নেতাকে গতকাল রাতে আমরা দেখেছি কয়েকজন প্রভাবশালী প্রার্থীর পক্ষে কাজ করতে, অর্থাৎ তারা কিন্তু তাদের ওই ক্যাম্পেইনিং এর জায়গায় তারা ছিল না, বরং তারা গতকাল রাত থেকে কিন্তু নির্বাচনের সাথে সংযুক্ত হয়েছে, সম্পৃক্ত হয়েছে, কাজ করতে শুরু করেছে, যার যার যে দৃশ্যমান চিত্র কিন্তু আমরা এই সকাল থেকে দেখেছি যে তারা ভোট দিতে এসেছে। তারপরে আওয়ামী লীগ নর্মালি এই ভোটকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আওয়ামী লীগের স্থানীয় যে নেতা কর্মীরা আছেন এখন, যারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যারা আছেন আওয়ামী লীগের লোকজন, তারাই এই ভোটের যাত্রার সাথে তারা তাল মিলিয়েছেন এবং এই ভোটকে তারা উদযাপন করছেন। এবং আওয়ামী লীগের যে অফিসিয়াল আহ্বান ভোট নো আমি ভোট যদি নো ভোট, এটাতে তারা সাড়া দেননি। এটি খুবই, আমি আসলে নাম বলতে চাই না, যারা এই মুহূর্তে কলকাতাতে অবস্থান করছেন, তাদের অনেক শীর্ষ পর্যায়ের নেতারা যাদের বাড়ি খুলনা বাগেরহাট অঞ্চলে, তারা কিন্তু ফোন করে নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারেই কিন্তু গতকাল রাতে নির্দেশনা দিয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা সকাল থেকে তাদের তাদের যে সমর্থক কর্মী, তাদের কিন্তু ভোট দিতে দেখেছি। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে ধরনের প্রচারণা গতকাল রাতে সেটি কিন্তু ছিল না, তাদের নির্দেশনা পেয়েই কিন্তু এবং অনেক মিড লেভেলের যে নেতা, তারা কিন্তু প্রার্থীর পক্ষে সরাসরি, আমরা কয়েকজন প্রার্থীর বাড়িতে গিয়ে তাদের পক্ষে সমর্থন দেওয়ার বিষয়টি কিন্তু নিশ্চিত হয়েছে। তার মানে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ
এর নেতাকর্মীরা এই নির্বাচনে ভোট দিয়েছে এবং ভোটের যে হার সেটি 60% কাছাকাছি হতে পারে খুলনা বিভাগের 10 জেলার 36টি যে আসন রয়েছে। আর এই 36টি আসনে 203 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের যে ভোটার রয়েছে খুলনা বিভাগে 1,40,000-এর মতো। ইতিমধ্যে কিন্তু 77 লাখ ভোটার ভোট দিয়েছেন এমন তথ্য কিন্তু পাচ্ছি। এই সংখ্যা আরো বাড়বে। নিশ্চয় সকাল থেকে নানা ধরনের কথা আপনাদের কানে এসছে, আপনারাও দেখেছেন ওখানে ভোটার যারা ভোট দিচ্ছেন তাদের সাথেও কথা হয়েছে, বিভিন্ন প্রার্থীদের সাথে আপনাদের কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মানুষের সাথেও কথা হয়েছে, সাধারণ মানুষদের সাথে তো সকাল থেকে আপনারা তাদের মধ্যেই আছেন। তো সেখানকার নির্বাচনে হাওয়া আসলে কোন দিকে দেখেছেন? এই যে 36টা আসন, এই আসনগুলোর মধ্যে এখন তো বড় প্রতিদ্বন্দ্বী দুইটা জোট, বিএনপি জোট আর একটা হচ্ছে জামাত জোট। তো এই দুইটার পার্থক্যের জায়গা কেমন দেখছেন, বা তাদের কি পর্যবেক্ষণ আপনার কাছে আছে? এখানে একটি চিত্র বলি, সেটি হচ্ছে যে আমি আবার সেই খুলনা 5 আসনে যেতে চাই। ওই আসনটিতে যেহেতু জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে যে ভোটের সমীকরণটা যদি একটু দেখেন তাহলে আপনারা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। সেটি হচ্ছে 4,03,000 ভোট, যার 2.5 লাখ ভোট হচ্ছে আওয়ামী লীগের, এবং এর মধ্যে 1,16,000 ভোট হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। সেখানে অন্য যে দুইটি দল রয়েছে, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের, তাদের যদি ভোট ব্যাংক ধরা হয় তাহলে দেখা যাবে বিএনপির 1.25 লাখের মতো ভোট সেখানে রয়েছে এবং জামাত ইসলামের 35 থেকে 45,000-এর ভোট ব্যাংক রয়েছে। তা এই বিশেষ করে তারেক রহমান দেশে আসার আগে আমরা লক্ষ্য করেছি সেখানকার যে হিন্দু ভোট এবং আওয়ামী লীগের যে ভোট, তারা কিন্তু দাঁড়িপাল্লার পক্ষেই নেমেছিল প্রকাশ্যে, এবং তারা হিন্দু সম্প্রদায়ের লোক কিন্তু গোলাম পরোয়ারকে নিয়ে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছিল, এবং তিনিও বিপুল ভোটে জয়লাভ করবে এমনটি কিন্তু তখন মনে হয়েছিল। কিন্তু তারেক রহমান দেশে আসার পর কিন্তু এই চিত্রটা কিছুটা পাল্টেছে। হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ ভোট কিছুদিন নীরব ছিল, এরপর আমরা দেখেছি তারা দাঁড়িপাল্লার পক্ষ ছেড়ে তারা কিন্তু ধানের শীষের পক্ষ নিয়েছে। এটিও কিন্তু প্রকাশ্য। এর আগে যেমন দাঁড়িপাল্লার পক্ষে প্রকাশ্যে ছিল, এরপরে কিন্তু আমরা দেখেছি যে ধানের শীষের পক্ষে তারা প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তো এই এই যে একটি আসন যেটি নিশ্চিতভাবে ধরা হয়েছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই লড়াই হয়তো দাঁড়িপাল্লাই জিতে যাবে, এই একইভাবে খুলনার 36টি আসনের মধ্যে আপনার বিএনপি 18টি আসনে শক্ত অবস্থানে এবং 13টি আসনে জামাত ইসলাম শক্ত অবস্থানে। কিন্তু তারেক রহমান দেশে আসার পর কিন্তু সেই চিত্র পাল্টে যেতে যেতে শুরু করেছে, এবং ভোটের যে ব্যবধান, বিশেষ করে আসলে জয় পরাজয় কিন্তু এখানে এই আসনগুলিতে, বিশেষ করে আমি যে আসনগুলি বললাম হিন্দু এবং যে আসনগুলিতে বারবার আওয়ামী লীগ জয়লাভ করে, সেখানে কিন্তু আওয়ামী লীগের ভোটেই কিন্তু জয় পরাজয়টা নির্ধারণ হবে, অর্থাৎ তারা কোন দিকে ভোট দিবে তাদের সেই সিদ্ধান্তেই কিন্তু কোন প্রার্থী জয়লাভ করবে সেটি কিন্তু মূলত নির্ধারিত হবে। সেক্ষেত্রে আমি গতকাল রাতে আসলে দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন লেভেলের নেতারা তারা কিন্তু ধানের শীষের প্রার্থীর সাথে এসে দেখা করেছেন, কথা বলেছেন, তাদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে তাদের কর্মী সমর্থকরা কিন্তু বিএনপির প্রার্থী পক্ষে কাজ করতেছে। সেক্ষেত্রে গতকাল রাত পর্যন্ত যে সমীকরণ ছিল, আজ সকালে কিন্তু সেই সমীকরণ পাল্টে যেতে শুরু করেছে, এবং ভোটের যে হাওয়া যেটি বলছিলেন সেটি কিন্তু বদলে যেতে পারে। এর আগের একটু চিত্র যদি বলি, সেটি হচ্ছে এই 36টি আসনে আমরা যদি বিগত নির্বাচনগুলোর চিত্র দেখি, সেটি হচ্ছে 91 যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, সেখানে 36টি আসনের মধ্যে জামাত ইসলাম 6টি আসন পেয়েছিল। এরপর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম 7টি আসন পেয়েছিল, এটি তাদের সর্বোচ্চ রেকর্ড, এবং যৌথভাবে জাতীয় জোট নির্বাচন করার কারণে কিন্তু তারা এই বেশি সংখ্যক আসন পেয়েছিল। এবার জামাত ইসলাম প্রত্যাশা করছিল যে তারা
36টি আসনের অধিকাংশ আসনে জয়লাভ করবে, কিন্তু সেই যে প্রত্যাশার যে পারদ সেটি হয়তো কমতে পারে। আমরা আমরা আবার একটু 5 আসনে আসতে চাই, কারণ আপনি বলছিলেন যে সেটি জামাতের হেভিওয়েট ক্যান্ডিডেট জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আসন। তা সেখানে আপনি যে সমীকরণ দেখালেন, সেই সমীকরণ অনুসারে এখন আসলে সেটিকে 5 আসনকে ঘিরে তো জামাতের সর্বোচ্চ প্রস্তুতি খুলনা ওই এলাকার। তা সেই জায়গা থেকে এখন পর্যন্ত আপনার সমীকরণ বা আপনার পর্যবেক্ষণ কি বলছে যে আসলে সেখানে গোলাম পরোয়ার সাহেবই শেষ হাসি হাসবেন, নাকি না বিএনপির যে প্রার্থী আছেন ওনার কাছেই হাসিটা চলে যাবে? দুইটি উপজেলা নিয়ে এই 5 আসন, সেটি হচ্ছে ডুমুরিয়া এবং ফুলতলা। ফুলতলায় হচ্ছে 4টি ইউনিয়ন এবং ডুমুরিয়াতে হচ্ছে 14টি ইউনিয়ন। তো ফুলতলায় যেহেতু মিয়া গোলাম পরোয়ারের বাড়ি, ওই এলাকায় এই 4টি যে ইউনিয়ন সেখানে তিনি এগিয়ে থাকবেন। কিন্তু ডুমুরিয়ার যে 14টি ইউনিয়ন, সেখানে 6টি ইউনিয়ন পুরোপুরি হিন্দু অধ্যুষিত। সেই জায়গার ভোটই মূলত এই জয় পরাজয়ের হিসাবটা আসলে নির্ধারণ করে দেবে। তো আমরা আসলে সেখানে অনেক কেন্দ্রে গিয়ে কথা বলেছি এবং ভোট দেওয়ার পর হিন্দু সম্প্রদায়ের অনেকের সাথেই কিন্তু কথা বলেছি। তারা কিন্তু যে ধরনের ইঙ্গিত তারা দিয়েছে, এবং আমি বিশেষ করে গোলাম পরোয়ারের যে জনসভাগুলো হয়েছিল, হিন্দু সম্মেলন হয়েছিল, সেখানে যেসব লোককে আমরা উপস্থিত হতে দেখেছিলাম, তাদেরকে আমি কিন্তু আজ বিশেষ করে বিএনপির যে যে প্রচার যে সেলগুলো রয়েছে সেখানে কিন্তু তাদেরকে অবস্থান করতে দেখেছি এবং ভোট দিয়েছে এমন কথাই কিন্তু তাদের কাছ থেকে শুনেছি। অর্থাৎ এই আসনটিতে একেবারে নিশ্চিতভাবে গোলাম পরোয়ার জিতে গেছে, জিতে যাবে, এই যে একটা প্রচার যেটি ছিল, সেই জায়গা থেকে কিন্তু সরে এসেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে অবস্থা তৈরি হয়েছিল, সেখান থেকে আসলে জয় পরাজয়টা এখন এইভাবে সুনির্দিষ্টভাবে বলা যাবে না। তবে একেবারে বিপুল ভোটের ব্যবধানে গোলাম পরোয়ারের জয়লাভ করতে যাচ্ছে এমন যে প্রচার, সেইটা কিন্তু আসলে হাওয়া বদলে গেছে। এখন চূড়ান্তভাবে কে হাসবে সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ শেষ মুহূর্তের ভোট সবকিছু পাল্টে দিতে পারে। কারণ আমরা আসলে লক্ষ্য করেছি ডুমুরিয়া, বিশেষ করে সেখানে কৃষি কাজ বেশি সংখ্যক মানুষ করেন এবং তারা শেষ বেলাতেই কিন্তু ভোট দেন। অর্থাৎ এই শেষ মুহূর্তের যে ভোট, সেই ভোটের পরিসংখ্যানই কিন্তু জয় পরাজয়ের ব্যবধানটি তৈরি করবে। তবে সেখানে বিএনপির যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, বিসিবির যে সাবেক সভাপতি আলহাজ আলী আসগার লবি, তিনি তার যে অবস্থান যে জায়গা ছিল তার থেকে কিন্তু ভালো অবস্থান গতকাল রাত্রিতে আমরা দেখেছি এবং তার বাড়িতে কিন্তু কয়েকজন আওয়ামী লীগের নেতা ওই এলাকার তারা কিন্তু সেখানে এসে তাকে সমর্থন দিয়ে গেছে। এখন শেষ মুহূর্তে আসলে কি হতে যাচ্ছে তা আসলে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আমরা শুরু থেকে দেখছি যে জামাতের যে তারকা প্রার্থী, তার মধ্যে আপনাদের এলাকাতেও মানে হিন্দু সম্প্রদায়ের ভোট গুলো আকৃষ্ট করার জন্য এটা এবারই প্রথম হয়েছে, জামাতের প্রার্থী হচ্ছে একজন হিন্দু সম্প্রদায়ের লোক, কৃষ্ণনন্দীর আসনে অবশ্য সারা দেশের মানুষের দৃষ্টি ওদিকে। কৃষ্ণনন্দীর আসনে তার ভোট সম্পর্কে আপনি এখন পর্যন্ত কি দেখেছেন? মানুষ তো ভোট প্রায় অর্ধেক দিয়ে ফেলেছে, তো সেখানকার খবর কি আছে আপনার কাছে? ওই আসনটি মূলত আওয়ামী লীগের আসন। ওই আসন থেকে শেখ হাসিনা নির্বাচিত হয়েছিলেন এবং এটি ধরা হয় মূলত আওয়ামী লীগের যে সংখ্যালঘু যে আসনগুলি রয়েছে, তার মধ্যে ওই আসনটি অন্যতম। সেখানে কিন্তু সম্প্রদায়ের নেতাকেই আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার প্রার্থী করা হয় এবং তারাই জয়লাভ করে আসছে। তো কৃষ্ণ নন্দীকে যে প্রার্থী করা হয়েছে তার বাড়ি কিন্তু ওই এলাকাতে না, তিনি ডুমুরিয়ার অধিবাসী। তাকে প্রার্থী করা হয়েছে খুলনা 1 আসনে। তো এখানে যে বিষয়গুলি আমরা আসলে কথা বলে জেনেছি সেটি হচ্ছে যে তিনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে প্রতিনিধিত্ব করার মতো যে ব্যক্তিত্ব,
তিনি কিন্তু সেই পর্যায়ের নেতা না। অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের কখনো কোনো প্রতিনিধিত্ব তিনি করেননি। তাদের যে সুখ দুঃখে কখনোই কিন্তু তাকে কেউ পায়নি। তিনি একজন ব্যবসায়ী লোক এবং তিনি ডুমুরিয়ার একটি সীমাবদ্ধ পরিসরের মধ্যে থাকেন। অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব যারা দেন তিনি কিন্তু সেই পর্যায়ের না। আর এখানে যে আমির এজাজ খান ধানের শীষের যে প্রার্থী, তিনি এর আগে আমরা সর্বশেষ দুটি নির্বাচনে দেখেছি তিনি কিন্তু আহ, আহ, ভালো করেছেন, জয়লাভ করতে পারেননি, কিন্তু তার ভোটের যে ব্যবধান ছিল আহ, আওয়ামী লীগের যে ভোট থেকে তার ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি ছিল না। তো সেই পর্যায়ে কিন্তু তিনি আছেন। তো এখানে যদি আমি হিসাব করি যে ভোট ব্যাংকের, সেটি হচ্ছে যে সেখানে জামাত ইসলামের যে ভোট সেটি 20 থেকে 30 হাজারের মতো ভোট সেখানে রয়েছে। আর হাত পাখারও কিন্তু সেখানে এক ধরনের দাপট কিন্তু আসলে রয়েছে। তো সেই সেই জায়গাটি যদি আপনি হিসাব করেন যে হিন্দু এবং আওয়ামী লীগের ভোট, হিন্দু সম্প্রদায়ের এবং আওয়ামী লীগের ভোটই কিন্তু মূলত এই হিসাবটি বদলে দেবে। তো এই বিষয়টি আমি বলতে চাই, সেখানে যে কয়েকজন জনপ্রতিনিধি, যে চেয়ারম্যান, তারা যারা হিন্দু সম্প্রদায়ের, আমি গতকাল এই আমির জাজের বাড়িতে তাদেরকে আসতে দেখেছি এবং তার সমর্থনে কাজ করছে। তো সেদিক থেকে তার অবস্থান অনেক শক্ত। আর যে প্রার্থী কৃষ্ণ নন্দী, তিনি মনে করছেন যে হিন্দু সম্প্রদায়ের ভোট পাশাপাশি আওয়ামী লীগের ভোট পেয়ে নির্বাচিত হবেন। আসলে আওয়ামী লীগ তাকে কখনো তাদের নেতা মনে করেনি বা তাদের জন্য তিনি জীবন প্রাণ দিয়ে কখনো কাজ করেননি। যেটি আমির এজাজ খান, তিনি ওই এলাকার বাসিন্দা, ওই এলাকার মানুষের সুখ দুঃখের সাথে তিনি থাকেন, তিনি আছেন। সেই বিবেচনা করলে অনেক ভালো অবস্থানে রয়েছে ধানের শীষের প্রার্থী। আর কৃষ্ণ নন্দীর অবস্থা যেটা, যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে সামনে আসছে, যে বিষয় যেটি আলোচনা হচ্ছে, আসলে তার অবস্থান ওই এলাকাতে অতটা শক্ত আসলে দেখা যায়। তার মানে জামাত যে কারণে তাকে প্রার্থী করেছে সেখানে সে উদ্দেশ্য মানে হয়তো বা সফল হবে না, আপনি মনে করছেন তাই? এটি আসলে মানে তাকে প্রার্থী করার যে বিষয়টি, জামাত ইসলাম ওই আসন থেকে হয়তো মনে করেছিল যে যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকায় তাকে প্রার্থী করলে ওই আসনটি তারা লাভ করতে পারবে, পাশাপাশি একজন হিন্দু সম্প্রদায়ের জনপ্রতিনিধি এমপি হিসেবে যদি আসে, তাহলে জামাত ইসলাম একটি সাম্প্রদায়িক দল, সেই বিষয়টি তারা প্রতিষ্ঠিত করতে পারত। সেই জায়গাটা আসলে খুব শক্ত কিন্তু আসলে দেখছি না। কারণ তাকে ওইখানে প্রার্থী করে, বরং জামাত ইসলামের যিনি প্রার্থী ছিলেন তার কিন্তু একটি গ্রহণযোগ্যতা ওই এলাকাতে আছে। তিনি হয়তো ভালো ভোট পেতেন। সেই ভোট এখন তিনি পাবেন কিনা এই কৃষ্ণ নন্দী, তা নিয়ে কিন্তু বেশ সংশয় রয়েছে। তিনি ভালো একটি ব্যবধান গড়ে তোলার, মানে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার যে প্রত্যাশা শুরু থেকে করেছিলেন, সেটি কিন্তু আমরা একেবারেই এই শেষ মুহূর্তে এসে দেখছি যে তার অবস্থান কতটা শক্তিশালী না। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকেন, আমরা আবার হয়তো আপনার সাথে আপডেট নেওয়ার জন্য আপনার কাছে যাব। এখন একটু যেতে চাই আমাদের সাথে পটুয়াখালী থেকে যুক্ত আছেন শাহাদাত হোসেন। অবস্থা সম্পর্কে আমাদের একটু জানাবেন। আমরা জানি যে পটুয়াখালীতেও আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি ছিল, তা সেখানেও আমরা এর আগে কয়েকদিন ধরে শুনছিলাম যে সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছিল যে নো ভোট নো ভোট, এই ধরনের একটা প্রচারণা। সে ধরনের কোনো কিছু আপনারা সকাল থেকে আজ করতে পেরেছেন কিনা, যে আসলে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, সব মিলে সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। জি, অবশ্যই সুজন ভাই। বিষয়টা হচ্ছে যে পটুয়াখালী 4টি আসন, 4টি আসনের মধ্যে 3টি আসন খুবই মানুষের চোখ রয়েছে, সেটা হচ্ছে পটুয়াখালী 2, 3 এবং 4। এবং 2তে রয়েছে জামাতের দক্ষিণের হচ্ছে সেক্রেটারি, যিনি হচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া পটুয়াখালীর যিনি রয়েছেন ওখানে কিন্তু আরেকজন, যিনি এমপি প্রার্থী ছিলেন, তিনি কিন্তু তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ নিয়ে, এবং তার অবস্থা কিন্তু খুবই ভালো অবস্থায় তিনি আছেন। তবে দলীয় কিছু কারণে দেখা যাচ্ছে যে তার ভোটার এদিক ওদিক হলেও এখন আবারও তারা একত্রিত হয়ে মাঠ পর্যায়ে তাদের ভোটের অবস্থা খুবই ভালো হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু জামাতও পিছিয়ে নেই, তারাও কিন্তু চালিয়ে যাচ্ছে, তারাও আশাবাদী করছে যে তারাও সংসদে যাবে।
কিন্তু ভোটাররা উপস্থিতি যেভাবে দেখছি তাতে দেখা যাচ্ছে যে মানে এখন হচ্ছে গিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুইজনের মধ্যে, এবং যারা ভোটাররা তারা কিন্তু ইতিমধ্যে তাদের ভোট প্রয়োগ করা হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষায় আছে, যে এখন আধা ঘন্টা আর 30 মিনিট বাকি আছে ভোট শেষ হতে। সেখানে শহীদুল আলম তালুকদারের যে বর্তমান পরিস্থিতি তাতে মানে সে আশাবাদী যে সে তার বিপুল ভোটে সে বিজয়ী হবে, এমনটাই প্রত্যাশা করছেন তিনি এবং তার কর্মীরা এবং ওখানকার যারা ভোটাররা রয়েছেন। জামাত ইসলামের পক্ষ থেকেও সেরকম একটি আশাবাদী তারা করছেন। এছাড়া পটুয়াখালী 3 আসন যেটা রয়েছে, যে এখানে কিন্তু আপনি জানেন যে হেভিওয়েট দুজন প্রার্থী রয়েছে, যেটা হচ্ছে দক্ষিণবঙ্গের পুরো চোখ কিন্তু রয়েছে এই 3 আসনের উপরে। এর মধ্যে হচ্ছে গিয়ে বিএনপির জোট প্রার্থী নুরুল হক নূর বিপি, যিনি এখান থেকে জোট প্রার্থী হিসেবে কাজ করছেন, এবং সদ্য বহিষ্কৃত নেতা হাসান মামুন, যিনিও কেন্দ্রীয় বিএনপি সদস্য ছিলেন। সেখানে কিন্তু তিনি দুজনেই তারা দুজনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা, আরেকজন ট্রাক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে কিন্তু বিপি নুরুল হক নূরের অবস্থান প্রথম দিক থেকে একটু নড়বড়ে থাকলেও এখন কিন্তু খুবই শক্তপোক্ত ভাবে কিন্তু সে তার মাঠ তিনি অর্জন করতে পেরেছেন। এবং তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সকালে আমরা যখন তার বক্তব্য নিয়েছি তখন তিনি আমাদেরকে বললেন যে বর্তমান যে ভোটের যে পরিস্থিতি রয়েছে তাতে সে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, তবে কিছুটা আইন শৃঙ্খলার পক্ষ থেকে তাকে অসহযোগিতা করা হয়েছে, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। এবং তিনি বলেছেন যদি এই ধরনের কেউ যদি ভোটের সাথে যদি কোনো উল্টাপাল্টা আচরণ করা হয় তাহলে কিন্তু তাকে আইনের বাইরে কখনোই ছাড়া হবে না। আমরা কিন্তু আন্দোলন করতে জানি, এবং সেক্ষেত্রে তাদেরকে আইনের হাতকড়া পরাতে আমরা কিন্তু বিন্দু মাত্র পিছু হাঁটবো না। এরকম একটা কথা কিন্তু তিনি আজকে সকালে ভোট দেওয়ার পরে তিনি বলেছেন। তিনি বলছেন দীর্ঘ 33 বছর পরে তিনি কিন্তু তার প্রথম ভোটটা তার নিজ কেন্দ্রে দিয়েছেন গলাচিপাতে, এবং সেখান থেকে সেই ভোট দেওয়ার পর বিভিন্ন স্থান তিনি পরিদর্শন করেন। সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে পটুয়াখালীতে ইতিমধ্যে আমরা যতদূর জানতে পেরেছি যে 50% মতো প্রায় ভোট সংগ্রহ হয়েছে। কিন্তু পটুয়াখালী 4 আসনে যে বিষয়টা রয়েছে, যে পটুয়াখালী 4 আসনে কিন্তু সেখানে পরিস্থিতিও অনেকটাই ধানের শীষের পক্ষে চলে এসছে। সেখানে কিন্তু হাত পাখা রয়েছে, যেটা তার প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে। তো আমাদের আসলে যেহেতু ওখানে আমাদের প্রতিনিধি রয়েছে, আপনি তার কাছ থেকে জানতে পারবেন পুরোপুরি সেই বিষয়গুলো। আমি আমার এই 3 আসন মিলিয়ে যে অবস্থা পরিস্থিতি রয়েছে তাতে এখন পর্যন্ত কোনো ধরনের, এই যে সকাল 7:30 থেকে বিকেল 4টা বেজে গেছে, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা নেই। আর হচ্ছে যে মানুষ কিন্তু খুবই আনন্দ উচ্ছ্বাস নিয়ে এখানে কিন্তু তারা ভোট দিতে এসেছে। আপনারা দেখেছেন যে এখানে কিন্তু যারা যারা ভোট দিতে এসেছে, বিশেষ করে মহিলা যারা রয়েছে, এখানে গলাচিপাতে কিন্তু টোটাল ভোটার সংখ্যা ছিল 3,73,000 ভোটার ছিলেন। তো এর মধ্যে কিন্তু অর্ধেক পরিমাণ পুরুষ আর অর্ধেক হচ্ছে কিন্তু মহিলা, এবং মহিলা উপস্থিতি অনেক বেশি ছিল, পুরুষদেরও ভোটার উপস্থিতি ছিল। দুপুরের পরে একটু ফাঁকা গেল, আবার কিন্তু দুপুরের পরে মানে খাবার দাবার শেষ করে সবাই কিন্তু আবার ভোট দিতে ভোট কেন্দ্রে আবার আসছেন, তাদের ভোটগুলো দিয়ে যাচ্ছেন। এভাবে কিন্তু এই দক্ষিণ অঞ্চলের যে মানে ভোটের যে সমীকরণ যেটা আছে, মোটামুটি দেখা যাচ্ছে যে 50 থেকে 55% ভোট সংগ্রহ হবে, ভোট সংগ্রহ হবে, এমনটাই আসলে প্রত্যাশা করছেন এখানকার যারা ভোটাররা রয়েছেন বা স্থানীয় যারা রয়েছেন তারা। জি সুতরাং সাদাত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ থেকে সোনিয়া হাবিব প্লাবনী। আপনার কাছে যাব, তার আগে একটু আমরা আসতে চাই। আমরা সোনিয়া হাবিব প্লাবনী, আপনার মোবাইলটা ঠিক করবেন। আপনার এখানে অটো রোটেশন করতে গিয়ে আপনাকে একটু সঠিকভাবে দেখা যাচ্ছে না। ঠিক আছে, জি 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 জি, এবার ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই মুন্সিগঞ্জের ভোটের পরিস্থিতি কি? ধন্যবাদ ভাইয়া। আসলে আপনারা জানেন মুন্সিগঞ্জে 3টি আসন, তো এই 3টি আসনই শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং উৎসব মুখর পরিবেশেই কিন্তু এখানে ভোটাররা ভোট দিচ্ছে। কারণ তারা বলছে যে দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারেনি, সেই প্রত্যাশা থেকে কিন্তু ভোট কেন্দ্রে আসা। সকালে যেহেতু অনেকেই জানে না যে 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, তার কারণে হয়তো অনেকটা গ্যাপ ছিল। ভোটার সংখ্যা যতটাই দিন যাচ্ছিল ততই আপনার পরিপূর্ণ হচ্ছিল। তবে মুন্সিগঞ্জ 3 আসনের মোল্লাকান্দি যেটা সদরে, সেই জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা লক্ষ্য করেছি। ককটেল বিস্ফোরণ, প্রায় 5-6টি ককটেল বিস্ফোরণ হয়েছে, 1 বালতি ককটেল উদ্ধার হয়েছে, এবং একটি অস্ত্র উদ্ধার হয়েছে। আসলে ওইখানে ককটেল বিস্ফোরণের পরপরই কিন্তু সেনাবাহিনী তাদের অভিযান চালায়।
তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে। আর এমনিতে যদি আমরা বলি ভোটার এবং উপস্থিতি আহ, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে ভোটাররা ভোট কেন্দ্রে আসছে। তবে মুন্সিগঞ্জের এই 3 আসনের বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া আর তেমন কিছু মানে অপ্রীতিকর কোনো কিছু লক্ষ্য করিনি। তবে আসলে আরেকটি বিষয় আপনাকে আমি বলতে চাই, সেটি হচ্ছে এই 3 আসন এবং মুন্সিগঞ্জ 3টি আসনই নারী ভোটারদের কিন্তু আসলে লক্ষ্য করার মতো উপস্থিতি আমরা টের পেয়েছি। এবং আমরা যদি বলি যে লাইনের সারি মানে ভোটারের লাইনের যে সারি, আমরা 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 বোধহয় আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা আমাদের আমরা আমরা এরপরে গাজীপুর প্রতিনিধি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা ওনার কাছে যাওয়ার আগে একটু মিজানুর রহমান সবুজ আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনি তো আমাদের যারা বিভিন্ন সহকর্মী বিভিন্ন জেলায় তারপর বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন সকাল থেকে বিশেষ করে কয়েকদিন ধরেই তো তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন একদম 24/7। সেখানে তারা সব ধরনের খবর সব ধরনের বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছেন। আপনি নিশ্চয়ই তাদের বিশ্লেষণ থেকে এই বিষয়গুলো পরিষ্কার হয়েছেন। এখন আমরা একটু আলোচনা করতে চাই যে গতকাল রাত পর্যন্ত যেটা ছিল, আতিয়ার পারভেজ ভাই যেটা বললেন যে গতকালকে পর থেকেই অনেক আসনগুলোতে অনেক জেলায় পরিস্থিতি পরিবর্তন হইতে শুরু করেছে। আসলে এটা আমরা আগে থেকেই ভেবেছিলাম যে তারেক রহমানের সফরগুলো হওয়ার পরে হয়তো সেই জায়গাগুলোর ভোটারদের অবস্থান পরিবর্তন হওয়ার একটা হাওয়া আমরা দেখছিলাম। বিশেষ করে কালকে থেকে সেটা আরো স্পষ্ট হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে আপনিও তো অনেক জায়গায় যোগাযোগ করেছেন, সেখানে আপনার পর্যবেক্ষণ কি আসলে? দেখেন, বাস্তবতা হলো কি, বিএনপির প্রাণ পুরুষ হলো তারেক রহমান। অর্থাৎ উনি দেশে আসার পরেই মানে বিএনপির ভোটের মাঠে একটা ওয়েব তৈরি হয়েছে, সারা দেশে একটা ঢেউ উনি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। এবং এটা কিন্তু বিএনপির প্রি প্ল্যান, বিএনপির পরিকল্পনাটাই ছিল তারেক রহমান এসে উনি পুরো দেশটাকে একটা ঝাঁকি দিবেন রাজনৈতিকভাবে, এবং সেটাতে তিনি সফল হয়েছেন। 11 দিনে 64টা জন হয়েছে। মানে আপনি দেখেছেন উনি যেখানে গিয়েছেন প্রতিটি জনসভায় মানুষের ঢল বলতে কি বোঝায়, উনি কোনো একটা জনসভায় বোধহয় থামলি যেতে পারেন নাই। কারণ উনি যে পথ দিয়ে যাচ্ছেন শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ তাকে এক নজর দেখার জন্য, তার সাথে একটু কেউ ছবি তোলবার জন্য, তাকে একটু হাত নেড়ে শুভেচ্ছা জানানোর জন্য। এটা কিন্তু তারেক রহমান হঠাৎ করে তারেক রহমান না। 2001 সালের নির্বাচনের আগেও বিএনপিকে ক্ষমতায় আনবার প্রধান কারিগর ছিলেন কিন্তু পেছন থেকে তারেক রহমান। উনি সারা দেশে তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এরকম সভা সমাবেশ করে তিনি কিন্তু কাজ করছিলেন। তো ওই প্ল্যানটাই কিন্তু বিএনপি খুবই কার্যকরী ভাবে সফল হয়েছে এবং সারা দেশ উনি চষে বেরিয়েছেন। গভীর রাত পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলায় তিনি জনসভায় পথসভায় উনি কিন্তু উপস্থিত হয়েছেন। অর্থাৎ তিনি অনেকে বলবার চেষ্টা করেন যে হয়তো জিয়াউর রহমানের ছেলে, তারপরে বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে তিনি একটা অবস্থান করে নিয়েছেন। না, সেটা তার একটা অনেক বড় বেনিফিট, ঠিক আছে, কিন্তু তারেক রহমান ধীরে ধীরে এই পর্যায়ে এসেছেন এবং তিনি সারা দেশে এই যে রাজনৈতিক চিত্রটা অনেকটা পাল্টে দিয়েছেন। তারেক রহমান আসার পরেই তার মানে সারা দেশের মধ্যে বিশেষ করে ভোটারদের মধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে যে একটা ভাইব্রেশন, সেই ভাইব্রেশন নিশ্চয়ই একটু অন্যরকম। তার যে বক্তব্যগুলো আপনি দেখেন, শুধু একজন মানুষ দেশে আসলেই তো হবে না, তিনি তার সুনির্দিষ্ট প্ল্যান গুলো মানুষের কাছে তুলে ধরেছেন। উনি প্রথম দেশে এসে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তার প্ল্যান গুলো কি স্পেসিফিক ভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রিয়ার জন্য কি করবেন, তরুণদের জন্য কি করবেন, সুনির্দিষ্টভাবে সমস্ত প্ল্যান গুলো কিন্তু উনি মানুষের সামনে তুলে ধরেছেন। এবং এর আগে জনসভার যে একটা প্যাটার্ন ছিল, মঞ্চে এক জায়গায় আমি স্ট্রেট দাঁড়িয়ে বক্তব্য দেব, সবাই আমার বক্তব্য শুনবে না, উনি ঘুরে ঘুরে স্টেজে ডায়াসে পুরো ডায়াস ঘুরে ঘুরে বক্তব্য দিতেন। মানে এটা বোধহয় নির্বাচনী প্রচারণার মানে বাংলাদেশে এবারই প্রথম অভিনব মানে উনি একটা পরিবর্তন নিয়ে এসেছেন এবং উনি অনেক নিজস্ব একটা স্টাইল কিন্তু উনি রপ্ত করেছেন, তৈরি করেছেন, ইন্টারেক্টিভ করেছেন, ডেকেছেন মঞ্চে, কে কথা বলবেন, কি বলতে চান, আপনার এলাকার সমস্যা কি,
এই জায়গাগুলোতে তারেক রহমানের মানে সাধারণ মানুষের যে রেসপন্সটা তিনি পেয়েছেন, দেখেন ভোট মানে এই না যে আমি গেলাম, আমি বললাম যে ভাই আমাকে ভোট দেন। মানুষ কেন আপনাকে ভোট দেবে? বিশেষ করে এই জুলাই আন্দোলনের পরে মানুষের মনোজগতে একটা পরিবর্তন হয়েছে। আপনাকে ওই গতানুগতিক রাজনীতি করলে হবে না, মানুষের কাছে যেতে হবে। মানুষ আপনাকে রিড করবে, মানুষ বুঝবার চেষ্টা করবে আপনি কতটুকু কাজ করবেন। আমরা বেশ কিছু তরুণ বিএনপি প্রার্থী দেখেছি, তারা কিন্তু অসাধারণ মানে নতুনত্ব এনেছেন তাদের বক্তব্যে, তাদের ইশতেহারে, তাদের কার্যক্রম। আপনি আজকে দেখেছেন একটা ভিডিও। ওকে, জি, আমরা please. আমরা আমরা একটু হ্যাঁ। ফারুক ভাইয়ের কাছ থেকে আসতে চাই। আপনি একটু আমাদেরকে জানাবেন যে গাজীপুরের এখন পর্যন্ত ভোট গ্রহণ তো শেষের দিকে, আপনি কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ। আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পাঞ্চল এবং 3টি মহাসড়ক এই গাজীপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে বিভিন্ন জেলাতে। গত 2 দিনে অনেক শ্রমিক ভোটার তারা বিভিন্ন প্রান্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটি পেয়ে তারা চলে গেছে। তারপরেও আজকে সকাল থেকে যত ভোটার রয়েছেন এই গাজীপুরের নির্বাচনী এলাকার 5টি নির্বাচনী এলাকাতে সকাল থেকে একেবারে সকাল ভোর থেকে 7টার আগে থেকেই অনেক ভোটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেছেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি এটি শরণাতীত কালের চাইতে অনেক বেশি, একেবারে অনেক বেশি নারী ভোটার আজকে সকাল 7টার আগে থেকে ভোট দেওয়ার জন্য দীর্ঘ সারিতে ভোট কেন্দ্রের বাইরে তারা অপেক্ষা করছিলেন এবং 7:30টায় ভোট কেন্দ্র খোলার সাথে সাথে তারা দৌড়ে গিয়ে কেন্দ্রের সামনে বুথের সামনে দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার জন্য দাঁড়ান এবং তাদেরকে সুযোগ দেওয়ার সাথে সাথে ভোট দিতে শুরু করেন। এই যে নারী ভোটারদের উপস্থিতি, এটি শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষণ বলে মনে করছেন ভোটাররা। তবে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটাররাও এই ভোট দেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রে সমবেত হতে থাকে। তবে একটি বিষয় বলে রাখি যে শহর অঞ্চলে যেগুলো উপজেলা সদর, বিভিন্ন বড় বাজার বা জেলা শহর এবং সিটি কর্পোরেশন এলাকাতে যত বেশি ভোটার উপস্থিত হয়েছেন, গ্রামাঞ্চলে কিন্তু তার উল্টো চিত্র দেখা গেছে। অনেক ভোট কেন্দ্রেই ভোট গ্রহণ আসলে অনেক কম হয়েছে। অনেক ভোটার উপস্থিত হতে পারেননি বা উপস্থিত হননি। তবে এক্ষেত্রে সারা জেলাতে খুব দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়া বা ভোটার স্লিপে ভুল থাকার কারণে ভোটারদেরকে নানা রকম ভোগান্তির শিকার হওয়া, আগে থেকে ভোটার স্লিপ না পাওয়ার কারণে তাদের মধ্যে এক বুথ থেকে অন্য বুথে তারা ঘোরাঘুরি করতে হয়েছে। কিছু ছোটখাটো সিস্টেমের ছোটখাটো ঘটনা ছাড়া দেখেছেন আর কি। ছোট ছোট কোনো ঘটনা ছাড়া বড় ধরনের উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা গাজীপুরের এই 5টি নির্বাচনী এলাকার 935টি কেন্দ্রে ঘটার সংবাদ পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। সে কারণেই হয়তোবা ভোট কেন্দ্রগুলোতে এই মুহূর্তে ভোটারের উপস্থিতি একেবারেই কম। এখানে ভোট কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে তারা তাদের তৎপরতা শুরু করেছেন আবার নতুন উদ্যমে। সে কারণে কেন্দ্রের ভেতরে ভোটার ছাড়া অন্য কেউ আর থাকার সুযোগ নেই। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীদের পোলিং এজেন্ট ছাড়া খুবই যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা তাদের নিয়োজিত তারা শুধু এখানে আছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এর বাইরে ভোট কেন্দ্রগুলোকে এখন আর কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হবে, সেভাবে প্রস্তুতি নিচ্ছেন গাজীপুরের নির্বাচন কেন্দ্রগুলোর কর্মকর্তাগণ। এখন পর্যন্ত কোনো প্রার্থীর মুখ থেকে কোনো ধরনের অভিযোগ শুনতে পেরেছেন কিনা? অনেকে নির্বাচন বর্জন, এর আগে আমরা দেখেছি নির্বাচনে অনেক প্রার্থী ভোট বর্জন করেন, সে ধরনের কোনো আছে কিনা আপনাদের কাছে? গাজীপুর জেলার 5টি নির্বাচনী আসনে মোট 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো প্রার্থী ভোট বর্জন বা অসন্তোষ প্রকাশ করছেন উল্লেখযোগ্য এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
গাজীপুরকে বলা হয় গোপালগঞ্জের পরে আওয়ামী লীগের আহ, যদি নির্দিষ্ট সংখ্যক কয়েকটি ঘাঁটি বলা হয় তো তার মধ্যে গাজীপুর অন্যতম একটি জায়গা। তো সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ক্যাম্পেইন গুলো চালানো হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে, সে ধরনের কোনো ইম্প্যাক্ট আপনারা দেখেছেন কিনা গাজীপুরে? গাজীপুরে সরাসরি ভোট বর্জনের যে ঘোষণা দিয়ে যদি কেউ বর্জন করার কথা বলেন, তাহলে গাজীপুরে এমনটা পরিলক্ষিত হয়নি। ভোটাররা ভোট কেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করেছেন, যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক অনেকে ভোট দিয়েওছেন, কিন্তু তারা প্রকাশ করেননি তারা আওয়ামী লীগের নেতা বা তারা কর্মী, নীরবে হয়তো ভোট বর্জন করেছেন। এবং আমার মনে হয় যে ভোটের কাস্টিং এর যে হার, তাতে করে আওয়ামী লীগের সেই যে আহ্বান, সেটি খুব বেশি কার্যকর হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমি অনেকগুলো কেন্দ্রেই দেখেছি ইতিমধ্যে 60 ভাগের মতো ভোট গ্রহণ হয়েছে। তাহলে এটিকে যদি বলা যায় যে আওয়ামী লীগের যে ক্যাম্পেইন, আওয়ামী লীগের যে আহ্বান প্রকাশ্যে, সেটিতে খুব বেশি সাড়া পড়েছে এমনটা আসলে মনে করছি না, বা আমাদের ভোটাররাও সেরকমটা মনে করছেন। আমি স্থানীয় ভোটারদের সাথে কথা বলেছি। তবে কিছু কেন্দ্রে, যেটা বলেছি গ্রামাঞ্চলের যে কেন্দ্রগুলো, সেসব কেন্দ্রগুলোতে আসলে ভোটার উপস্থিতি কম। কেন কম, এই বিষয়টা আসলে পর্যালোচনার দাবি রাখে। একটা বিএনপি জোট, তা সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট ব্যাংকের লোকজন, ভোটাররা তারা আসলে কোন দিকে ঝুঁকেছে? আওয়ামী লীগের ভোট ব্যাংক বলতে আসলে সাধারণভাবে ধারণা করা যায় বা ধারণা করা হয় সংখ্যালঘু যারা তাদেরকে ধরে নেওয়া হয় আওয়ামী লীগের ভোট ব্যাংক। তাদেরকে কিন্তু সেই সংখ্যালঘু সম্প্রদায় যারা গাজীপুর 5 আসনে খ্রিস্টান এবং হিন্দু ভোটার, গাজীপুর 1, 2, 3 আসনে হিন্দু ভোটারের যে আধিক্য, সেই তাদেরকে কিন্তু ভোট দিতে দেখা গেছে লাইন ধরেই, এবং তাদেরকে নীরবে তারা ভোট দিয়ে চলে গেছে। তাদের যে ভোটগুলো, আমাদের যে মনে হয়, আমাদের ভোটাররা যেটা মনে করছে, সেকুলারিজমের দিকে তাদের ভোটগুলো যাবে। জি, ধন্যবাদ আপনাকে ফারুক ভাই। আপনার কাছে আবার আসবো, যুক্ত থাকবেন। আবার সবুজ ভাই আপনার কাছে আসতে যাচ্ছে যে আসলে আমরা যত আমাদের মাঠ পর্যায়ে যারা আজকে বিভিন্ন ভোটারদের সাথে কথা বলছেন, ভোট কেন্দ্রগুলোর পর্যবেক্ষণ আছেন, মাঠ পর্যায়ে রিপোর্টিং করছেন, তাদের সাথে যত কথা বলছি তত কিন্তু আরো ভোটের যে খবরটা, যে মানে রিয়েল যে চিত্র, সেটা কিন্তু আমাদের সামনে আসা শুরু করছে। তা আর ভোট গ্রহণের মাত্র কয়েক মিনিট বাকি আছে। এই পর্যন্ত আসলে আপনার পর্যবেক্ষণ কি, আপনার অবজারভেশন কি আসলে কেমন? না, সেটাই তো। আপনি ধরেন মোটামুটি আমরা তো অনেকগুলো জেলার আমাদের বাংলা ভিশনের যারা প্রতিনিধি ছিলেন, যারা মাঠ পর্যায়ের প্রকৃত তথ্যটা আমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে দুইটা কথা বলাই যায়। একটা হলো যে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। সাধারণ মানুষ ভোট দিতে চেয়েছে, তারা ভোট দিয়েছে। এবং সেকেন্ড হলো বড় ধরনের অপ্রীতিকর, বড় ধরনের অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনাগুলো এড়ানো সম্ভব হয়েছে। এবং এটা এদেশের, বাংলাদেশের রাজনৈতিক এবং ভোটের সংস্কৃতিতে একটা ইতিবাচক দিক হয়ে থাকবে। এবং আমি মনে করি এই ক্ষেত্রে যারা প্রার্থী ছিলেন, যারা তাদের সমর্থক ছিলেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু এটি সম্ভব হয়েছে। আচ্ছা, আমরা এর আগে বেশ কিছু প্রার্থী যেগুলোর দিকে সাধারণ মানুষের, বিশেষ করে সাধারণ ওই এলাকার ভোটারদের খুব নজর যেটা ছিল, যেমন আমরা পটুয়াখালী কিছুক্ষণ আগে আমরা আলাপ করলাম, পটুয়াখালী 2 আসন যেখানে ভিপি নূর এবং হাসান মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি এবং বিএনপির দীর্ঘদিন ধরে ত্যাগী নেতা বলা চলে, তা সেখানকার চিত্র সম্পর্কে জানলাম। একই সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের যে আসন, সেখানে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, সে আসনের চিত্র দেখলাম। একই সাথে কৃষ্ণ নন্দী, যেখানে একটু জামাতের আলোচিত প্রার্থী, তার তো দেখলাম। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে সেখানকার আমাদের সহকর্মীরা বলছেন যে এখন আসলে গতকাল রাত থেকেই নির্বাচনী যে বৈতরণীর হাওয়া, সেটার পরিবর্তন তারা লক্ষ্য করছেন? আপনি আসলে কেমন দেখছেন? দেখেন, আমি মনে করি যে শুধু গতকাল রাত থেকেই পরিবর্তনটা হয় নাই। পরিবর্তনটা মানুষ কিন্তু সুনির্দিষ্ট পলিসি দেখতে চায়, যে কোন দল ক্ষমতায় আসলে মানুষের জন্য কি করবে। একটা সময় মানুষ দেখেছে ভারতপন্থী দল, আরেকটা আছে পাকিস্তানপন্থী দল, এখানে বাংলাদেশপন্থী দল কোনটা, সেই দিকেই মানুষ ঝুঁকবে।
মানুষ অনেক আগেই সিদ্ধান্ত মানে আপনি মোটামুটি কি বলতে চাচ্ছেন যে সবার আগে বাংলাদেশ যে স্লোগানটা এসছে হ্যাঁ, এই কারণে মানে স্বাভাবিকভাবেই এইটা একটা বিষয়। মানুষ তো কতগুলো ফ্যাক্টর বিবেচনায় নিয়ে ভোট দেয়। যে যারা বাংলাদেশের একসময় মুক্তিযুদ্ধেই বিরোধিতা করেছে, সেই দলকে তারা কেন ভোট দিতে যাবে? দ্বিতীয় হলো তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা কি আছে দেশ পরিচালনায়? তাদের দেশ পরিচালনার মতো কোনো অভিজ্ঞতা আছে কিনা? একটা দেশ পরিচালনা আর একটা হাসপাতাল পরিচালনা তো এক জিনিস না। সবকিছু বিবেচনায় নিয়ে হ্যাঁ, বিএনপির মধ্যেও কিছু নামধারী এবং সুবিধাবাদী লোকরা বিএনপিকে ক্ষতি করেছে 5 আগস্টের পরে, কিন্তু দল কিন্তু তাদেরকে ছাড় দেয়নি। এবং আপনি নিশ্চিত থাকেন, যদি বিএনপি সরকার গঠন করতে পারে, বিএনপির সম্ভাব্য দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান, তিনি একদম ডে ওয়ান থেকে অপরাধীদের ব্যাপারে কঠোর অবস্থান নেবে, আপনি এটি নিশ্চিত থাকেন। সুতরাং মানুষ মানে তাদেরকেই বেছে নিতে চায় যারা এই দেশটাকে নিরাপদ রাখতে পারবে, শান্তির দিকে রাখতে পারবে। বিএনপির চেয়ারম্যান সবসময় একটি কথার উপরে ফোকাস দিচ্ছেন যে আমরা চাই শান্তি শান্তি শান্তি। মানে মানুষের নিরাপত্তার সমস্যাটাই বাংলাদেশের বড় সমস্যা। তার মানে শান্তির যে জায়গাটা বিএনপি চাইবেন জনাব তারেক রহমানের যে বক্তব্য, এই বক্তব্যের প্রতি মানুষের যে আস্থার একটা জায়গাটা আস্থা সেটির তৈরি হয়েছে প্রতিফলন বলেই তারা আমার দেখাচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, এক একজনের এক এক ধরনের অবজারভেশন থাকতে পারে। হয়তো অনেকে বলবো চাঁদাবাজি, চাঁদাবাজি বাংলাদেশের প্রধান সমস্যা না, এটা অনেক বড় সমস্যা। কিন্তু বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে নিরাপত্তার সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা। মানুষের যদি জীবনই না থাকে, হ্যাঁ বিএনপির নামধারী, আমি আবার বলছি নামধারী এবং পদধারী কিংবা নাম ভাঙিয়ে অনেকে অনেক অপকর্ম করেছে, কিন্তু এটা করে তারা পার পায় নাই। কারণ বলতে পারেন যে তাদেরকে বহিষ্কার করেছে। দল হিসেবে একটা দলের কি করার ছিল? বহিষ্কারের বাইরে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় ছিল না। এবং নির্বাচন ঠিক আগের দিন রাত্রেও দেখলাম যে বিএনপির একজন সিনিয়র নেতা মুন্সি মঞ্জুরুল হাসান হ্যাঁ, মুন্সি তাকে তাকে পর্যন্ত বহিষ্কার করেছে, আপনি শুধু একটা চিন্তা করতে মন্তব্যের পারেন। কারণে হ্যাঁ, বসতে। এবং এইটা বিএনপির জন্য কতটা ঝুঁকিপূর্ণ, ওই আসনটি কিন্তু বিএনপির জন্য রিস্ক হয়ে গেল, কারণ মুন্সির মতো ভদ্রলোককে বহিষ্কার করার কারণে। অনেকেই বলতে চাচ্ছে যে বহিষ্কার করে কি হবে? একটা দলের এত পুরনো ত্যাগী নেতাকে বহিষ্কার করাটা এত সহজ বিষয় না, অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং এই ভোটের ঠিক আগ মুহূর্তে। সুতরাং অনেকেই পরিবর্তন দেখেন না, কারণ তারা আসলে ভালো জিনিসটাকে গ্রহণ করতে চান না। আমরা একটু একটু জানতে চাই যে আসলে ঢাকার 15 আসন, এখানে জামাতের আমির, একই সাথে ঢাকা 17 আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, একই সাথে আরো আলোচিত কিছু আসনগুলো আছে, এই আসনগুলোতে আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, ঢাকা 17 বিএনপির প্রার্থী তারেক রহমান, এখানে জামায়াতের যিনি প্রার্থী খালিদুজ্জামান, তার আচরণ, তার অ্যাক্টিভিটিস গুলো তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেশের মানুষ দেখেছে। উনি একজন ডাক্তার মানুষ, উনি নিজের পরিচয় দেন আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এটা দিতেই পারেন একজন, না, কিন্তু তার প্রতিদ্বন্দ্বিতা নিজের তো একটা করছেন। পরিচয় থাকবে, কিন্তু তিনি যখন পরিচয় আরেকজনের স্বাচ্ছন্দ্য ফিল করছেন না, ওই পরিচয়টা বেশি দিতে, মানে দিতে নিজেকে বেশি গর্বিত এবং অথবা ক্যান্টনমেন্ট এরিয়াতে তার একটা কার্যকলাপ আপনারা দেখেছেন। দেশের সার্বভৌমত্বের প্রতীক হলো সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী। তাদের ক্যান্টনমেন্টের মতো জায়গায় তারা খুব সহজভাবে এটা দায়িত্ব পালন করছিল, সেই জায়গাটাতে কিন্তু উনি রেসপেক্ট দেখাতে পারেন নাই। একটা মানুষ যদি দেশের আইন শাসনের প্রতি নিজেই সম্মান প্রদর্শন না করেন, তিনি এমপি হয়ে কি করবেন? এবং সেখানে তার মন্তব্য যেটা খুব বিতর্কিত কথাবার্তা মন্তব্য। গুলো কি ছিল? দুইটা মন্তব্য ছিল খুব পরে কিন্তু উনি বিতর্কিত। ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। একটা হচ্ছে সেনাবাহিনী হ্যাঁ। মানে জিহ্বা দিয়ে রাস্তা চেপে মানে আমি দিচ্ছে। এই শব্দটা আমরা উচ্চারণ নাই করি, একদিন উনি এমপি প্রার্থী। আরেকটা দেখেন, উনি আরেকটা হচ্ছে তার দেশকে পরিকল্পিতভাবে ধ্বংস হ্যাঁ করছে। ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা যেটা আমি ফোকাস করতে চাচ্ছিলাম, উনি বলছে ঢাকাতে একটা আসনে দেবে না বিএনপি কে, মানে উনি দিবেন না। উনি দেবেন না। হু ইজ হি যে ঢাকায় বিএনপি কে আসন না দেয়া? আরে বাবা, তোমার দল তো ঢাকাতে কোনো আসনই পায় নাই, কোনো কালেই পায় নাই। যেই দল কখনোই ঢাকাতে কখনো কোনো আসনই পায় নাই, সেই দলের একজন নেতা যদি বলে যে আপনাদেরকে ঢাকায় কোনো আসনই দেব না, ইজ হি মানে মানে সে কি Normal? স্বাভাবিক, নর্মাল? সুতরাং এই প্রার্থী জামানত বাজেয়াপ্ত হবে সেম। আপনি দেখেন, রেজাল্ট তো পেয়ে যাবেন আর তো কয়েক ঘন্টা নাকি? আর মাত্র কয়েক ঘন্টা। তো আমি খালিদুজ্জামান সাহেব, উনি একজন ডাক্তার মানুষ, নিশ্চয়ই ভালো পড়াশোনা করেছেন, কিন্তু উনি বোধহয় নিজেকে মাপতে পারেন না এখনো। ওনাকে আগে নিজেকে, নিজের দৌড়টা বুঝতে হবে। তারপরও মানে কম্পিটিশনে বাজারে ছিলেন, মার্কেটে ছিলেন। আমরা চাই যে উনি মানে যে কাজগুলো করেছে এইটা অন্য কোনো প্রার্থী না করুক।
আর ঢাকা 15 কথা বলছেন, সেখানে একই কথা, জামায়াতের আমির উনি কিন্তু কখনো জিততে পারেন নাই। তো ওখানে জামাতের আমির মানে একটা দলের প্রধান, তাকে জেতানোর জন্য জামাত আগে থেকেই ওখানে কিন্তু তাদের অন্য এলাকা থেকে ভোটারদের এনে একটা উল্লেখযোগ্য সংখ্যক, মানে 70,000 ভোট হ্যাঁ, ট্রান্সফার করেছেন। তারা ওখানে নিয়ে এসেছেন তাকে জেতানোর জন্য। এখন মানে দেখেন কি হয়, রেজাল্ট কি হয়। উনি জামাতের আমির, উনিও কিন্তু এবার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে স্বাভাবিকতার বাইরে চলে গেছেন। রাখ তোর ফ্যামিলি কার্ড, তুই তোকারি। আবার একটা পার্টিতে দেখলাম শুয়ে পড়েছেন, বয়স্ক মানুষ। আমার মনে হয় উনি অনেক বেশি শেষ বয়সে এসে চাপ নিয়ে ফেলেছেন। মানে অনেক স্ট্রেস। রাজনৈতিক চাপটা এত সহজ না, এটা আমরা নিতে পারবো না। যেটা এটা বংশ পরম্পরারও একটা ব্যাপার আছে, মানে এটা খেয়ে হারানো যাবে না, আপনি যেটাই করেন না কেন। Exactly. রাজনীতির মধ্য দিয়ে লম্বা রেস, দম থাকতে হবে, নার্ভটার উপরে কন্ট্রোল থাকতে হবে। সুতরাং জামাতের আমির সাহেব তার মানে নার্ভের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আমার ধারণা এই ওনার রেসে উনি হয়তো বা খুব বেশি আমার টানতে ধারণা পারেন। উনি যেহেতু বয়স্ক মানুষ, উনি চাপটা নিতে পারেন নাই, কারণ সারা দেশে তো ওনাকে দৌড়াতেও হয়েছে। সবকিছু মিলায় মানে উনি চাপটা নিতে পারেন নাই। আমরাও কিন্তু তারেক রহমানকে দেখেছি যে আসলে আমরা তারেক রহমান মানে জানতাম যে হয়তো ইয়াং একটা মানুষ, কিন্তু বয়স হিসাব করে দেখা যাচ্ছে হ্যাঁ, 61 বছর, হ্যাঁ, তারও কিন্তু 60 প্লাস, কম 61 না। বছর হয়ে 60 গেছে প্লাসের একজন মানুষ মানুষ। এখনো তার তারুণ্য ধরে রেখেছে। এটা চারদিকে যে কি মুভমেন্ট, এটা ঠিক সেটাও কথা না। নিশ্চয়ই হ্যাঁ, ভাবিয়েছে এবং উনি আপনাকে। এই বাংলাদেশে 17 বছর ছিলেন না, এখানকার আবহাওয়া পরিবেশ থেকে উনি দূরে ছিলেন। এবং সম্প্রতি মানে একদম ভেরি রিসেন্ট উনি ওনার মাকে হারিয়েছেন মানে বাংলাদেশে এসেই এসেই। তো সেই চাপ, আপনি যাই বলেন, মাকে হারিয়ে ফেলার পরে ওই জায়গা থেকে ফেরত আসা, সেই জায়গায় রাজনৈতিক এই লম্বা দৌড়, এবং সারা দেশে নির্বাচনী নিজেদের প্রার্থীদেরকে, যেখানে বিএনপির মতো একটা বড় দলের নানা ধরনের সুবিধা অসুবিধা থাকে, কন্ট্রোলের ব্যাপারটা আমি বলছি, সবকিছু উনি একটা নিয়ন্ত্রণে এনে সেই কাজগুলো করে উনি চেষ্টা করেছেন আপ্রাণ ভাবে। এবং কারণ হচ্ছে এটা জেনেটিক্যাল, উনি অভ্যস্ত। বললাম তো, উনি 2001 সালে বিএনপিকে ক্ষমতায় আনার মূল কারিগর ছিলেন উনি। এবং সে সময় বিএনপি রেকর্ড সংখ্যক আসন তারা হ্যাঁ, পেয়েছিল। আসন পেয়েছিল বিএনপি। সুতরাং রাজনীতি মানে আরেকটা কথা বলে হয়তো আমি শেষ করতে চাই। না, আমরা আরেকটু জায়গায় যেতে চাই যে আসলে ঢাকা 8 আসন সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এখানে একজন নাসির উদ্দিন পাটোয়ারি, উনি দেখলাম যে সকালবেলা অবরুদ্ধ ছিলেন, সেখানে সেনাবাহিনীর লোকজন এসে তাকে উদ্ধার করছেন। এ ধরনের প্রত্যেক দিন 8 আসনকে ঘিরে সবার একটা দৃষ্টি ওদিকে থাকে। আপনার কাছে মূল্যায়ন কি আসলে নাসির উদ্দিন পাটোয়ারি কি? এই ভোট তো শেষের ভদ্রলোক দিকে। আমাদের চেয়ে একটু বয়সে ছোট হবেন, তো বয়সের একটা উত্তেজনা বলে কথা থাকে, তার চেয়েও ছোট বয়সের লোকজন তো নির্বাচন করছে অন্য এলাকায়। করছে। কিন্তু কারো কারো আবার একটু জেনেটিক্যাল ব্যাপারও হয়তো থাকে, আপনি তার দিকে তাকালেই বুঝবেন সে সবসময় ক্ষিপ্ত থাকে, রাগান্বিত থাকে। মানে সে কাউকে কোনো সম্মান দিয়ে কথা বলা, রেসপেক্ট করা। ভাই, আপনি তো এমপি হতে চান, তাই না, না? একজন তো রাগান্বিত, যে কেউ রাগ করতে পারে। রাগ করা আর মানে রেসপেক্ট না দেয়, দুইটার মধ্যে পার্থক্য আছে। রাগ, একজন ভদ্র মানুষও রাগ করতে পারে, একজন অভদ্র যে বেয়াদব। কিন্তু সবসময় যাকে দেখলেই মনে হয় আপনি রেগে আছেন। আপনি তো ভাই এমপি হবেন, ব্যাপারটা আবার আমি কোন জায়গাটা যেতে চাচ্ছি, যে আপনি একজন এমপি হবেন, মেম্বার অফ পার্লামেন্ট। আপনি আপনার এলাকার নানা সমস্যা নিয়ে মানুষজন আপনার কাছে আসবে। আপনি সব সময় যদি রেগেই থাকেন, মারতে যান, উদ্ধত হন, নেগেটিভ কথা বলেন, অ্যাগ্রেসিভনেস থাকে আপনার মধ্যে, আপনি সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সেই জায়গায় মির্জা আব্বাস পোর খাওয়া রাজনীতিবিদ। আপনি তার সমালোচনার কিছু জায়গায় করতে পারবেন, অসুবিধা নাই, সেটা করেন, রাজনৈতিক সমালোচনা করেন। কিন্তু কথায় কথায় তাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, চাঁদাবাজ বলা। আপনাদের দলে, এনসিপির দলে কি চাঁদাবাজি কম হয়েছে? দেশের মানুষ দেখে নাই? 17 মাসে কি করেছেন আপনারা? টাকার পাহাড় কোত্থেকে এসেছে? আপনাদের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল এনসিপি নতুন বাংলাদেশ গড়ার মূল জায়গাটা থাকবে, সে জায়গায় কি এনসিপি ছিল? সুতরাং মানে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমার ধারণা সে একটু মিডিয়ার ফোকাস চেয়েছে, ওই জায়গাটায় সে সফল। সে চেয়েছে তাকে নিয়ে মানুষ আলোচনা করুক, কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্যাচিউর পলিটিশিয়ান মনে হয়েছে তাকে। তার যাত্রাটা খুব দীর্ঘ হবে না, খুব দ্রুতই তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। শুরু আমরা একটা জিনিস, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। একদম শেষ প্রশ্ন যদি বলি, আমরা গতকালকে এর আগের 3টা নির্বাচন, আমরা যে নির্বাচন একদম শতভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে, সে নির্বাচন আমরা দেখেছি। সেখানে মিডিয়ার যে ভূমিকা সেটাও আমরা দেখেছি। এইবার যদি আপনাকে মিডিয়ার ভূমিকা বিশ্লেষণ করতে বলা হয়, তাহলে আপনি কি বলবেন?
মিডিয়ার ভূমিকা নিয়ে কথা বলার ক্ষেত্রে আসলে কি মানে গণমাধ্যমকে অনেক বেশি দায়িত্বশীল হতে হয়। গণমাধ্যম হলো রাষ্ট্রের ফোর্থ স্টেট যেটাকে আমরা বলি। এই জায়গাটায় একটা ব্যত্যয় লম্বা সময় ধরে হয়ে গেছে শেখ হাসিনার আমলে। মানে গণমাধ্যমের উপরে উনি এত বেশি একচ্ছত্র নিয়ন্ত্রণ করেছেন যে কারণে স্বাভাবিক পথে গণমাধ্যম চলতে পারে নাই। সেই জায়গা থেকে হঠাৎ করে গণমাধ্যম বের হয়ে আসবে এটা তো সম্ভব না। সুতরাং গণমাধ্যমের তাই তার গণমাধ্যম বলতে আসলে বাংলাদেশের বাস্তবতায় এত বেশি টেলিভিশন, এত পত্রিকা, এত অনলাইন, কিন্তু এটাকে একটা প্রপার ম্যানেজমেন্ট করা, প্রপার মানুষগুলোকে গণমাধ্যমের কাছে মানে গণমাধ্যমে যুক্ত করা, তাদের সুযোগ সুবিধাগুলো দেখা, এই জায়গাগুলোতে আসলে অনেক বড় একটা গ্যাপ আছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এই জায়গাগুলোতে যদি কিন্তু রাষ্ট্র নির্বাচন কেন্দ্রিক যে তাদের যে দায়িত্ব তাদের নিয়ে আমি দেখলাম যে গতকালকে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক গণমাধ্যমেরই একটা অংশ যারা মানে জামাত জোটের আহ, সমর্থিত হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত, বিভিন্ন গণমাধ্যমের সহকর্মীদের মাঝে তারা পরিচিত, তারা গণমাধ্যমকে নিয়ে ধিক্কার দিচ্ছিলেন, গণমাধ্যমে তারা থাকবেন না, মানে এই নির্বাচন মানে কেন্দ্রিক। কেন থাকবে মানে না তারা? তারা বলছেন যে গুজব ছড়াচ্ছে গণমাধ্যমগুলো, তার আসল মানে জায়গাটাই এই ঘটনাগুলো যে অসত্য সেটা কি তারা প্রমাণ করতে পেরেছেন? মানে সেই ধরনের কোনো কিছু আপনার নজরে এসছে কিনা, যে আসলে আপনার কাছে মনে হয়েছে কি এবার নির্বাচনে গণমাধ্যমকে কোনো দিকে প্রভাবিত করা হয়েছে কিনা, অথবা নিরপেক্ষতার জায়গা থেকে কতটুকু মানে প্রশ্নের আমার কাছে যেটা উদ্রেক মনে হয় যে হয়েছে? পৃথিবীর কোনো দেশই গণমাধ্যম শতভাগ নিরপেক্ষ থাকতে পারে না। সেটা আপনি আমেরিকার মতো সভ্য দেশের কথাও বলেন, তুলনামূলক বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা ইন্ডিয়ার চেয়েও ভালো। কিন্তু আমরা আপ টু দ্য মার্ক না, আমাদেরও অনেক পরিবর্তন বা উন্নয়নের সুযোগ আছে। কিন্তু কালকে যেটা আপনি বললেন, অনেকে বলছেন যে গণমাধ্যম মানে আহ, একযোগে এটা একযোগে একযোগে আমরা যেরকম হ্যাঁ হ্যাঁ যেরকম আমরা 5 আগস্টের আগের রাত্রে আওয়ামী লীগ বা ছাত্রলীগের একযোগে একটা গুজব দেখেছিলাম সোশ্যাল মিডিয়া দখলের, যে সকাল থেকে সব দখল হয়ে যাবে, 7 মিনিটে সব পরিষ্কার করে দিবে, হুম। ঠিক এরকম মনে হলো যে কালকে গণমাধ্যমের সোশ্যাল মিডিয়াতে এরকম একযোগে একটা চলে আসলো, যে অনেকেই মানে এটা বোধহয় গণমাধ্যম কর্মীরাই যদি রাখে এটা একটু বিতর্কের ইস্যু তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা। না ঠিক আছে, গণমাধ্যমে যারা কাজ করে তাদের একটু সক্রিয়তা থাকতে হবে, কিন্তু ওনারা যে ইস্যুতে গতকালকে একযোগে, আপনি যেটা বললেন যে একযোগে সবাই মিলে গণমাধ্যম শেষ হয়ে গেছে, কালকে একদিনই তারা মনে করলেন, কারণ কি বিভিন্ন জায়গায় জামাতের কিছু অপকর্মের ঘটনাগুলো সামনে চলে আসাতে। তো এইখানে এই ঘটনাগুলো কি মিথ্যা ছিল? মিথ্যা তো ছিল না, গণমাধ্যম সত্যটাই প্রকাশ করেছে। সেটা থেকে তাদের হাতে ঘা লেগেছে, তাদের খারাপ লেগেছে, তাহলে কি তারা অন্য মতাদর্শের সেটা কি প্রকাশ পায় না? তাহলে কি আপনি মানে আপনার মতো করে গণমাধ্যম চলবে? তা তো না। মানে আবার আপনার কেউ মতো করে হলো তাহলে সেটা হ্যাঁ সেটা কিসের মতো হবে, মানে তাহলে কি মত? গণমাধ্যম হলো না। তাহলে আপনি আপনার পক্ষে না গেলে গণমাধ্যম খারাপ, আর আপনার বিপক্ষে গেলে মানে আপনার বিপক্ষে গেলে গণমাধ্যম খারাপ, আর পক্ষে থাকলে ভালো, সেটাও তো ভালো কিছু ইঙ্গিত দেয় না। মানে এটা দীর্ঘদিন ধরে এই চর্চা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি, হ্যাঁ বিশেষ করে 5 আগস্টের পর থেকে এটা আরো বেশি বুমেরাং হচ্ছে। রাইট। সৌজ ভাই, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছি, আমরা হয়তোবা নির্বাচন ভোট গ্রহণের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, আমরা আবার পরবর্তীতে যুক্ত হব, রাত্রে ভোট গণনা যখন শুরু হবে ওই সময় থেকে আবার যুক্ত হব, আমরা সারা দেশের পরিস্থিতিগুলো আমরা জানানোর চেষ্টা করব সাধারণ দর্শককে। আর এখন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো এসছে সেই আলোচনাগুলোতে আমরা নিশ্চয়ই ভোটের মাত্রা সার্বিক চিত্র তুলে ধরতে পেরেছি। আপনি অসংখ্য ধন্যবাদ, আপনাকে, আপনি দীর্ঘক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে। জি, আপনাকে দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থেকে ধৈর্য সহকারে আমাদের সার্বিক চিত্রগুলো যে আমরা তুলে ধরেছি, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ভোট কেন্দ্রগুলোর সার্বিক চিত্রগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গে থাকুন।